অ্যাপেন্ডিসাইটিস এটা আমাদের টপিক অফ ডিসকাশন আজকের জন্য। তো অ্যাপেন্ডিসাইটিস মানে আমরা বুঝছি যে দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এটা আমাদের বডিতে সিকামের সাথে আমরা জানি যে থাকে। তো এটাতে যদি ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস, এবং এটা নর্মালি আমরা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কথা বলি, অ্যাকিউট। এবং এটা কিন্তু একটা আমরা বলি যে একটা ইমার্জেন্সি কন্ডিশন টাইপের বা অ্যাকিউট অ্যাবডোমেন একটা কন্ডিশন, কিন্তু অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাবডোমেন মানে এমন একটা কন্ডিশন যেখানে আমার সাডেন একটা ইন্টারভেনশন দরকার, এমনিতে সেরে যাবে না, রাইট? সো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্ট যখন আসলে আমরা জানি যে এরা কি নিয়ে প্রেজেন্ট করে, যে এদের ফিভার থাকতে পারে, ফিভারটা অত হাই গ্রেড না হইলেও মোটামুটি মডারেট লেভেলের একটা ফিভার থাকে, এবং পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় যে শুরুতে এরা পেরি অ্যাম্বেলিকাল অ্যাবডোমিনাল পেইন মানে অ্যাম্বেলিকাসের আশপাশ দিয়ে একটা অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করে। আমরা জানি অ্যাপেন্ডিক্স হচ্ছে মিডগার্ড ডেরিভেটিভ, এবং মিডগার্ড ডেরিভেটিভের পেইনগুলো ইউজুয়ালি ভিসেরাল পেইন, যেটা হচ্ছে থোরাসিক টেন এখানে ইনভলভ থাকে। ভিসেরাল পেইন থোরাসিক টেন সেগমেন্টকে ইনভলভ করে এখানে একটা পেইন হয়, যেটা পেরি অ্যাম্বেলিকাল রিজন দিয়ে থাকে। পরবর্তীতে এটা যখন প্যারাইটাল পেরিটোনিয়ামকে ইনভলভ করে এবং পেইনটা তখন লোকালাইজ হয়। আমরা জানি অ্যাপেন্ডিক্স থাকে হচ্ছে রাইট আইলিয়াক ফোসাতে, তো রাইট আইলিয়াক ফোসাতে পেইনটা লোকালাইজ হয় হচ্ছে পরে, কিছুক্ষণ পরে। ফার্স্টে এই জায়গায় কয়েক ঘন্টা পেইন থাকে, তারপরে সেটা লোকালাইজ হয় রাইট আইলিয়াক ফোসাতে। তার মানে কি, পেশেন্ট কি কমপ্লেন করবে যে শুরুতে পেইনটা অ্যাম্বেলিকাসের আশপাশ দিয়েছিল, পরবর্তীতে সেটা শিফট হয়েছে, শিফটিং পেইন টু দ্য রাইট আইলিয়াক ফোসা। এখানে আমাদের যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কিভাবে আসলে অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে জানতে ইচ্ছা করে, রাইট? তো এই জন্য আমাদের মাথায় কিন্তু রাখতে হবে যে ধরো এই যে আমি ধরলাম সিকাম তো জানো লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট, রাইট? লার্জ ইন্টেস্টাইনটা শুরু হয়, এবং এই জায়গা দিয়ে আমরা জানি এই জায়গাতে কি থাকে, ধরো এই জায়গাতে একটা অ্যাপেন্ডিক্স, দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স সিকামের এই রিজনটা দিয়ে। দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের বিভিন্ন সাইট আছে, এরা সিকামের রিলেশনে বিভিন্ন জায়গায় থাকতে পারে, যেমন রেট্রোসিকাল, তারপরে হচ্ছে পেলভিক, প্রিআইলিয়াল, পোস্টাইলিয়াল, এরকম বেশ কিছু পজিশন আছে অ্যাপেন্ডিক্সের, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। বাট জাস্ট ফার্স্টে জানো যে এটা অ্যাপেন্ডিক্স, এটা তো সিকাম। এবং তোমরা জানো যে সিকামের যে টিনিয়া কোলাই নামে একটা টার্ম আছে, টিনিয়া কোলাই। তো এই টিনিয়া কোলাই যেটা, এই টিনিয়া কোলাইয়ের তিনটা মানে ফোল্ড যেখানে একত্রিত হয়, সেই জায়গায় হচ্ছে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স থাকে। তার মানে অ্যাপেন্ডিক্সের এটা তো ধরো অ্যাপেক্স, এটা হচ্ছে অ্যাপেক্স, এবং এই জায়গাটা বেস যেটা সিকামের সাথে রিলেশনে আছে বা রিলেটেড, তাহলে ওই জায়গাটা কোথায়? তার মানে আমরা যদি অ্যাপেন্ডিক্সকে ধরো খুঁজে না পাই, আমরা কই খুঁজবো? টিনিয়া কোলাই এর তিনটা ফোল্ড যেখানে একত্রিত হয়েছে, একসাথে মিলিত হয়েছে, তো ওই জায়গাটাতে আমরা মেনলি কনভার্জেন্স হয়েছে, ওই জায়গাটাতে আমরা বলি যে এখানে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স। সো এইভাবে আমি অ্যাপেন্ডিক্স বেস ওই জায়গায় যদি পাই যাই, তাহলে আমি অ্যাপেক্সও খুঁজে পাবো। তাহলে এইভাবে হচ্ছে আমি অপারেশনের সময় কিন্তু এটা আমাদের একটা ক্লু দেয়, রাইট? তাহলে এটা আমরা একটু জানলাম। এখন ধরো কোনো একটা কারণে এই যে সিকাম এবং এখান দিয়ে হচ্ছে অ্যাপেন্ডিক্সের মানে সিকামের মধ্যে দিয়ে ধরো বা কোলনের মধ্যে দিয়ে কি আমাদের ফিকাল ম্যাটেরিয়াল ধরো পাস করতেছে, এবং এখান থেকে অ্যাক্সিডেন্টালি অল্প ছোট কিছু সাবস্টেন্স, ফিকাল সাবস্টেন্স, এরা চলে আসছে অ্যাপেন্ডিক্সে, ঠিক আছে? অ্যাপেন্ডিক্সে চলে আসছে এবং এটা পরবর্তীতে এখানে হার্ড হয়েছে, অ্যাপেন্ডিক্সের মধ্যে এসে ডিহাইড্রেটেড হয়ে হার্ড হয়ে এরা কি হয়েছে, হার্ড হয়ে এখানে আস্তে আস্তে জমে এখানে একটা অবস্ট্রাকশন তৈরি করে ফেলছে। তো দেখো একটা লুমিনাল অবস্ট্রাকশন ক্রিয়েট করছে। এটা কি দ্বারা হয়েছে? ফিকাল ম্যাটেরিয়াল, এবং যেটা হার্ড স্টুল আমরা বলি, স্টুলটা হার্ড হয়েছে এবং পরবর্তীতে হার্ড স্টুল। তাহলে এই যে হার্ড স্টুল, এটাকে আমরা বলি ফিকোলিথ, হ্যাঁ। এই ফিকালিথ এটা কিন্তু এখানে অবস্ট্রাকশন ক্রিয়েট করতেছে, এবং এই অবস্ট্রাকশন ক্রিয়েট করলে কি হবে সেটা আমরা দেখবো। বাট এখানে ফিকোলিথ বাদে আরো কি দ্বারা অবস্ট্রাকশন হইতে পারে? বাচ্চাদের ক্ষেত্রে লিম্ফয়েড হাইপারপ্লাসিয়া নামে একটা টার্ম আছে, এটা বাচ্চাদের ক্ষেত্রে বা ইয়াংদের ক্ষেত্রে হইতে পারে লিম্ফয়েড হাইপারপ্লাসিয়া। তার বাদে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস নামে যে একটা হেলমিন্থ আছে, একটা প্যারাসাইট, এটা দ্বারা হইতে পারে। এটা ধরো এখানে লজ করে এখানে এরকম করতে পারে। ফরেন বডি কোনো এখানে ভিতরে ঢুকছে, সেটা দ্বারা হইতে পারে। কোনো একটা টিউমার, স্পেশালি কার্সিনোয়েড টিউমার, অ্যাপেন্ডিক্সে কার্সিনোয়েড টিউমার হইতে পারে, একটা নিউরো এন্ডোক্রাইন টিউমার, ওইটা দ্বারা হইতে পারে। তাহলে এরকম বিভিন্ন কিছু দ্বারা হইতে পারে, বা মোস্ট কমন হচ্ছে ফিকোলিথ। তো এর ফলে কি হচ্ছে? এর ফলে তোমরা জানো যে আমাদের অ্যাপেন্ডিক্সের মধ্যে মিউকাস সিক্রেশন হইতে থাকে, এবং এই মিউকাসগুলো এখানে জমতে থাকবে। সো যখন জমতেছে, এটার মধ্যে
এগুলা কিন্তু এটার মধ্যেই আটকা পড়ে যাচ্ছে, ফলে ইন্টালুমিনাল, এটা তো একটা লুমেন, রাইট, একটা লুমেনের মতো, ইন্টালুমিনার প্রেশারটা বাড়তেছে। ইন্টালুমিনার প্রেশার যখন বাড়তেছে এবং এখানে এই প্রেশারের কারণে ভেনাস ড্রেনেজ এফেক্টেড হয়, ভেনাস ড্রেনেজ অবস্ট্রাক্টেড হয়ে যায়, লিম্ফেটিক ড্রেনেজ অবস্ট্রাক্টেড হয়ে যায়। ফলে ভেনাস ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ এগুলো যেহেতু অফ হয়ে যাচ্ছে, এখানে ইসকেমিক চেঞ্জ বিগেন হয়, ইসকেমিয়া শুরু হয়। এবং ইসকেমিয়া মানে ব্লাড সাপ্লাই কমে গেছে। তোমরা জানো যে আমাদের এখানে সাপ্লাই দেয় অ্যাপেন্ডিকুলার আর্টারি, যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ আইলিওকোলিক আর্টারি। হাউএভার, তাহলে এপেন্ডিকুলার আর্টারি ব্রাঞ্চ অফ আইলিওকোলিক আর্টারি, তো সেখানে দেখা যাবে মানে ওভারঅল কথা ইসকেমিয়ার কারণে ব্লাড সাপ্লাই কিন্তু কমে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলি, অ্যাপেন্ডিক্সের সাথে কিন্তু মেজেন্ট্রিও থাকে, মেজেন্ট্রি। তো মেজেন্ট্রির অ্যাপেন্ডিক্সের সাথে যে পার্টটা সেটাকে বললাম আমরা মেজো অ্যাপেন্ডিক্স, রাইট, মেজো অ্যাপেন্ডিক্স, মেজো অ্যাপেন্ডিক্স। হাউএভার, তো মেজো অ্যাপেন্ডিক্সের মধ্যে দিয়ে মিললে অ্যাপেন্ডিকুলার আর্টারিটা পাস করে। এবং অ্যাপেন্ডিক্সটা এইভাবে যখন ইসকেমিক হচ্ছে, তখন এই জায়গায় ভিতরে সিক্রেশন জমতেছে, এই জায়গায় ব্যাকটেরিয়া ভালো গ্রো করতে পারে, এই জায়গায় গাটের যে নর্মাল ফ্লোরাগুলো থাকে সেগুলো এখানে গ্রো করবে, স্পেশালি ই কোলাই, তারপরে ব্যাকটেরিয়াস ফ্রাজিলিস, হ্যাঁ কি বললাম, ই কোলাই, তারপরে ব্যাকটেরিয়াস ফ্রাজিলিস, এই ব্যাকটেরিয়াগুলো এখানে গ্রো করতে থাকে এবং এগুলো এখানে পাস ফর্ম করতে পারে, ইনফ্লামেশন করে পাস ফর্মেশন করতে পারে এবং ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ এখানে হচ্ছে। এবং পরবর্তীতে এখানে যে মিউকোসা, আমাদের অ্যাপেন্ডিক্সের মিউকোসা আলসারেটেড হবে এবং এটা পরবর্তীতে মাস্কুলার লেয়ার, সেরোজার লেয়ার সবগুলোকে এফেক্ট করবে। এবং এখানে নিউট্রোফিল আমরা পাবো, এবং নিউট্রোফিল পাবো, এবং আমরা বলি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, এটা কিন্তু একটা হলমার্ক ফিচার অ্যাপেন্ডিসাইটিসের। আমরা যখন একটা অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট আসবে, আমরা একটা সিবিসি করতে দিই, সেখানে আমরা দেখবো যে ডাব্লিউবিসি কাউন্টে লিউকোসাইটোসিস অনেক বেশি হচ্ছে, মানে নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাচ্ছে। এবং পেইনটা আম্বলিকাস মানে ভিসেরাল পেইন ভাইয়া T10 যে ডার্মাটোম, T10 ডার্মাটোমের থ্রুতে ভিসেরাল পেইনটা পেরি আম্বিলিকাল রিজনে আমরা তখন পাই। এবং ইস্কিমিয়াটা যখন হইতে থাকে, তখন ইস্কিমের ফলে আস্তে আস্তে দেখা যায় যে নেক্রোসিস হয়ে যায়, ইস্কিমের পরে নেক্রোসিস হয়ে যায় এবং এর ফলে অ্যাপেন্ডিক্সের ওয়াল উইক হয়ে যায়। এবং পরবর্তীতে পেশেন্ট দেখা যায় যে মানে লাইট লোয়ার কোয়াড্রেন্ট বা রাইট আইলিয়াক ফোসাতে পেইনটা লোকালাইজ হবে। এবং স্পেশালি সব থেকে বেশি পেইন পাওয়া যায় হচ্ছে এই যে ধরো আম্বলিকাস, এই যে ধরো আম্বলিকাস আর যে রাইট আইলিয়াক ফোসার যে আমরা জানি যে ধরো এখানে অ্যান্টেরোসুপ্রা আইলিয়াক স্পাইন অ্যাসিস, আর এই জায়গা হচ্ছে আম্বলিকাস, এদের মাঝে ল্যাটারাল 2/3 আর ভুল বলছি, মানে মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3, এদের যে জাংশন, এই জাংশনের জায়গাটাতে সব থেকে বেশি পেইন হয়। এটাকে বলি আমরা মানে এই জায়গায় পেশেন্ট ধরে বলে যে আমার এই জায়গাটা সব থেকে বেশি পেইন হচ্ছে, এটাকে বলি আমরা পয়েন্টিং সাইন। সো পেশেন্ট যখন ধরে বলতেছে এটা পয়েন্টিং সাইন, এবং আমি যখন এক্সামিনেশন করে পাইতেছি যে এই পয়েন্টটাতে বেশি পেইন হচ্ছে, এটাকে বলি আমরা ম্যাকবার্নিস পয়েন্ট, এবং এই ম্যাকবার্নিস পয়েন্টে টেন্ডারনেস আমি পাই। তাহলে এরকম কিছু কথা আমরা একটু জানলাম, তার মানে এখানে কি হচ্ছে আলটিমেটলি। এবং দেখো আমি যদি ট্রিটমেন্ট না দিই ঠিক করে, এখানে পারফোরেশন হয়ে যেতে পারে, ওই জায়গায় ওইখানে পাঁচ জমে ছিল এবং ওইটা পারফোরেশন হইতে পারে, অ্যাবসেস ফর্মেশন হইতে পারে। এবং পারফোরেশন যখন হয়ে যাবে, পেরিটোনাইটিসের সাইন পাবো, জেনারেলাইজ পেরিটোনাইটিস। আমরা জানি যে কি পেরিটোনাইটিসের সাইন কি, রিজিডিটি পাবো, বোর্ড লাইক রিজিডিটি। আর এবং অ্যাপেন্ডিসাইটিস আরেকটা জিনিস থাকে রিবাউন্ড টেন্ডারনেস, এটা তোমরা জানো, এটা এমনিতেই থাকবে। আমরা যদি রাইট ইলেক ফোসাতে চাপ দিয়ে ধরে রাখি তাহলে তো ব্যথা করবে, মানে চাপ দিলে ব্যথা করবে, এবং আমি যদি হাতটাকে আবার উইথড্র করি তখন কিন্তু আবার ব্যথা করবে। সো এটাকে বলে রিবাউন্ড টেন্ডারনেস। এটা কেন হয়, কারণ হচ্ছে যখন আমি চাপ দিচ্ছি তখন হচ্ছে প্যারাইটাল মানে পেরিটোনিয়াম ওটা হচ্ছে স্ট্রেচ হয়, এবং যখন আবার সরাই নিচ্ছি তখন এটা রিকয়েল করে, এবং এই কারণে পেইনটা হয়, রিবাউন্ড টেন্ডারনেসটা হয়। আচ্ছা, এবং অনেক বেশি পেইন থাকবে, এবং জেনারেলাইজড পেরিটোনাইটিস হবে, শার্প সাডেন পেইন তো থাকবে, এবং মানে পারফোরেশন হইলেও পেইন থাকবে, এবং পাশাপাশি রিজিডিটি থাকবে, বোর্ড লাইক রিজিডিটি। তাহলে কি হচ্ছে, ফার্স্টে লুমিনাল অবস্ট্রাকশন হচ্ছে, তারপরে প্রেশার বেড়ে যাচ্ছে ইন্টারলুমিনাল, এবং ভেনাস অবস্ট্রাকশন হচ্ছে, লিম্ফেটিক অবস্ট্রাকশন হচ্ছে, ইস্কেমিয়া হচ্ছে, ব্যাকটেরিয়া সেখানে গ্রো করতেছে, তারপরে ওইখানে নেক্রোসিস হচ্ছে, পারফোরেশন হইতে পারে। সেরকম অনেকগুলো কথা আমরা জানলাম। এবং পারফোরেশন হয় স্পেশালি টিপের যে রিজনটা আছে, ওই রিজনটা দিয়ে বেশি পারফোরেশন হয়, টিপের রিজনটা, হ্যাঁ টিপ, অর্থাৎ আমরা এই যে অ্যাপেন্ডিক্স দেখেছি এটা টিপের রিজনটাতে বেশি পারফোরেশন। এবং মনে রাখবা ফিকোলিড দিয়ে যদি অ্যাপেন্ডিসাইটিস হয় সেটাতে বেশি পারফোরেশন হওয়ার চান্স থাকে। এবং অ্যাপেন্ডিসাইটিস মেইনলি 20 ইয়ার্স বা এর আশেপাশে বেশি এফেক্ট করে, মেলরা বেশি এফেক্টেড হয় ফিমেলদের থেকে। এবং এরা কিন্তু খুব এল্ডারলি যারা বা খুব বাচ্চা, এদের ক্ষেত্রে তেমন একটা হয় না বললেই চলে। প্রেগনেন্সির টাইমে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে, এবং সেক্ষেত্রে আমরা বলি যে কোনো ট্রাইমাস্টারই হোক আমার অ্যাপেন্ডিসাইটেক্টমি করে ফেলা ভালো। এবং অ্যাপেন্ডিসেক্টমি আমরা ল্যাপ্রোস্কোপিক মেজারেও করতে পারি, ওপেনও করতে পারি। ওপেন করলে বেশ কিছু ইনসিশনের নাম আছে, সেগুলো আমরা জানবো, গ্রিড আয়রন ইনসিশন, ল্যান্স ইনসিশন। ল্যান্স ইনসিশনটা এটা হচ্ছে কসমেটিক পারপাস অনেক ভালো, স্কিন ক্রিজের পারপেন্ডিকুলারলি, যেহেতু আমরা মানে পারপেন্ডিকুলারলি না, মানে স্কিন ক্রিজের বরাবর আমরা দিই আর কি এই ইনসিশনটা। তা বাদে আরও বেশ কিছু ইনসিশন আছে, সেগুলো নিয়ে আমরা জানবো। তার মানে দেখো ভার্মি ফর্ম এই কথাটার মানে হচ্ছে ওর্ম লাইক, একটা ওর্মের মতো।
দেখো এইরকম থাকে, রাইট? একটা ওর্মের মতো, একটা হেলমিন্থের মতো দেখা যায়। আর অ্যাপেন্ডিক্স মানে হচ্ছে যে অ্যাপেন্ডেস বা বিগিনিং বোঝায়। এবং আমরা জানি একটা ব্লাইন্ড ইন্ডিং টিউব যেটা সিকামের সাথে অ্যাটাচ থাকে, এবং সিকাম হচ্ছে ফার্স্ট পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন। ওকে, এখন আসো যে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটাকে আমরা অ্যাবডোমিনাল টনসিলও বলি। কারণ হচ্ছে এটা কিন্তু লিম্ফয়েড টিস্যু থাকে এখানে, এবং এতে ইমিউন সিস্টেমের রোল আছে। এখন তুমি যে কোনো একটা মানুষের অ্যাপেন্ডিক্স কেটে দিবা তা কিন্তু হবে না, কারণ হচ্ছে অ্যাপেন্ডিক্স কিন্তু আমাদের বডিতে ইমিউন সিস্টেমে একটা রোল প্লে করে, ইমিউন রেসপন্সে। এই জন্য এটা আমাদের বডির জন্য ভালো। শুধু শুধু এটা আমি কেটে ফেলবো না। যদি অ্যাপেন্ডিসাইটিস হয়, এটা ইনফ্লামেশন হয়, তাহলে আমি অ্যাপেন্ডিক্সেক্টমি করে ফেলি। অ্যাপেন্ডিকটমি বা অ্যাপেন্ডিসেক্টমি দুইটা কথাই একটা কার। এরপর আসা যাক এটার লেন্থ কত। 7.5 থেকে 10 সেন্টিমিটারের মতো একটা অ্যাভারেজ লেন্থ রেঞ্জের মধ্যে আমরা বললাম। এবং অ্যাপেন্ডিক্স হচ্ছে ব্লাইন্ড মাসকুলার টিউব, এখানে মাসেলেও থাকে, এবং এটা মিউকোজা, সাবমিউকোজা, এবং সাবমিউকোজাতে অনেক বেশি লিম্ফয়েড টিস্যু থাকে, মাসকুলারিস প্রোপিয়া এবং সেরোসা, 4টা লেয়ার। সো ভিতর থেকে বাহিরে মিউকোজা, সাবমিউকোজা, মাসকুলারিস প্রোপিয়া, সেরোসা। এবং এরা আমরা বলি যে সিকামের যে পোস্টেরো মিডিয়াল ওয়াল সেখানে মেনলি অ্যাটাচ থাকে, ঠিক আছে? এবং লুমেনের ডায়ামিটার 0.2 সেন্টিমিটার, মানে 0.2 সেন্টিমিটারের মতো, আর লেন্থ 7.5 থেকে 10 সেন্টিমিটারের মতো। এবং বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স কই থাকে? এরা হচ্ছে আমরা বলি পোস্টিরিয়র মিডিয়াল সার্ফেস অফ দ্য সিকামে তো লাগে, এবং আইলিওসিকাল জাংশন, আইলিয়াম যেটা টার্মিনাল পার্ট অফ স্মল ইন্টেস্টাইন বা লাস্ট পার্ট যেটা স্মল ইন্টেস্টাইনের, যেখানে টার্মিনাল পার্ট সেটাকে আমরা আইলিয়াম বলি। তো আইলিয়ামের সাথে সিকামের যেখানে জাংশন হয় ওটার থেকে 2.5 সেন্টিমিটার নিচে থাকে পোস্টেরিয়র মিডিয়াল পার্টে সিকামের। এবং এটা একটা সার্জিক্যাল ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে, আমার বেসটা খুঁজে পেতে হেল্প হয়। এখন সিকামে মানে আমাদের যে অ্যাপেন্ডিক্স, এটার বিভিন্ন পজিশন থাকে, রেট্রোসিকাল বা রেট্রোকোলিক, পেলভিক, প্যারাসিকাল, সাবসিকাল, পিরিয়াইলাল, পোস্টেরিয়াল। এই জিনিসগুলো আমরা বুঝবো ছবি দেখে, আমরা ছবি দেখবো পরে। বাট একটা জিনিস এখান থেকে তোমার জানতে হবে যে রেট্রোসিকাল সব থেকে বেশি থাকে। 74% ক্ষেত্রে রেট্রোসিকাল অ্যাপেন্ডিক্সে আমরা পাই। যে রেট্রো মানে কি? পেছনে, মানে সিকামের পেছন দিক দিয়ে চলে গেছে। আর পেলভিক হচ্ছে সেকেন্ড মোস্ট কমন। এবং পেলভিক অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কেউ যদি প্রেজেন্ট করে, সে কিন্তু ডায়রিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে, মানে অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট বাট তার ডায়রিয়া, বিষয়টা এরকম আর কি। এবং এই যে যে টিপ পজিশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এটার কারণে কিন্তু সিমটমসও চেঞ্জ হবে। যেমন পেলভিক অ্যাপেন্ডিক্সে সুপ্রাপিভিক বা ইউরিনারি সিমটম থাকতে পারে, এবং ডায়রিয়া থাকতে পারে। বা হচ্ছে রেট্রোসিকাল অ্যাপেন্ডিক্সে আমরা দেখতে পারি লেস পেরিটোনিয়াল ইরিটেশন, ফ্লাঙ্ক বা ব্যাক পেইন বেশি, ওই রিজনে পেইন হইতে পারে। ওকে, এরপরে আসো যে আমরা অ্যাপেন্ডিক্সের কিন্তু কমপ্লিট পেরিটোনিয়াল কাভারিং আছে। এবং এখানে আমরা জানি যে মেসেন্ট্রি থাকে, তো এটার সাথে যে মেসেন্ট্রি অ্যাটাচ থাকে সেটাকে আমরা মেজো অ্যাপেন্ডিক্স বলি। এবং এই মেজো অ্যাপেন্ডিক্সের মধ্যে দিয়ে অ্যাপেন্ডিকুলার যে ভেসেলস এবং লিম্ফেটিক্স এগুলো পাস করে। আচ্ছা, অ্যাপেন্ডিক্সের যে ডিস্টাল পার্ট, ডিস্টাল 1/3, সেখানে মেজো অ্যাপেন্ডিক্স নাও কিন্তু থাকতে পারে। অর্থাৎ দেখো, আমি যদি দেখাই, এটা যদি সিকাম হয় তাহলে সিকামের এখান দিয়ে ধরো, আচ্ছা এখানে দেখে, এটা ধরো সিকাম, এবং এখানে হচ্ছে এটা অ্যাপেন্ডিক্স। এখন অ্যাপেন্ডিক্সের এই যে যে ডিস্টাল পার্ট, এই ডিস্টাল পার্টে মেজো অ্যাপেন্ডিক্স নাও থাকতে পারে, ফলে ওখানে ভাস্কুলারিটি কম থাকবে, এবং এই জায়গাটা সব থেকে বেশি নেক্রোসিস হওয়ার চান্স বেশি থাকবে, এবং এই জায়গাটা পারফোরেশন হওয়ার চান্সও বেশি। সো এই কয়েকটা কথা আমরা জানলাম। এবং মেজো অ্যাপেন্ডিক্স কিন্তু টিপের ওই জায়গায় অ্যাবসেন্ট থাকে, এই জন্য অ্যাপেন্ডিকুলার আর্টারি কিন্তু দেখা যায় যে এটাতে ব্লাড সাপ্লাই কম থাকতে পারে, এবং এই জায়গাটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট এই জন্য। আচ্ছা, এরপর আসো আর্টারি সাপ্লাই কি? অ্যাপেন্ডিকুলার আর্টারি, যেটা একটা ইন্ড আর্টারি আমরা বলি, যেটার মানে আইলিওকুলিক আর্টারি মানে ব্রাঞ্চ, এবং আইলিওকুলিক আর্টারি আবার সুপিরিয়র মেজেন্টিক আর্টারি একটা ব্রাঞ্চ। কিছু কিছু পার্সনের ক্ষেত্রে অ্যাক্সেসরি অ্যাপেন্ডিকুলার আর্টারি থাকতে পারে, বা সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এবং অ্যাপেন্ডিকুলার আর্টারি এরা টার্মিনাল আইলিয়ামের পেছন দিয়ে পাস করে, এরা মানে আইলিওকুলিক আর্টারি থেকে এসে টার্মিনাল আইলিয়ামের পেছন দিয়ে পাস করে মেজো অ্যাপেন্ডিক্স দিয়ে ঢোকে। এবং ফ্রম দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স এরা পরবর্তীতে ফ্রি এইজ অফ মেজো অ্যাপেন্ডিক্স দিয়ে পাস করে টিপের দিকে যায়। বাট টিপের ওই দিকে তেমন একটা সাপ্লাই মেজো অ্যাপেন্ডিক্স যেহেতু থাকে না ডিস্টাল অ্যাপেন্ডিক্স বা টিপের ওই রিজনে, সেই জন্য দেখা যায় যে ডাইরেক্টলি মাস্কুলার ওয়ালে থাকে, পেরিটোনিয়াল কোটের নিচে, ঠিক আছে। এবং এরা যেহেতু ইন্ড আর্টারি হিসেবে বিহেভ করে, অর্থাৎ ইন্ড আর্টারি মানে কি? এদের কোলাটারাল সার্কুলেশন নাই, অর্থাৎ এই আর্টারিটা যদি অক্লুড হয় তাহলে একেবারে সার্কুলেশন, আর কোনো সার্কুলেশন অন্য জায়গা থেকে যদি একটু কোলাটারাল ম্যানেজ করবে সেটার উপায় নাই। ফলে এটা র্যাপিডলি ইসকেমিয়া এবং গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস বা পারফোরেশন ক্রিয়েট করতে পারে। এরপরে হচ্ছে ভেনাস ড্রেনেসের কথা যদি বলি, অ্যাপেন্ডিকুলার ভেইন দ্বারা মেনলি ভেনাস ড্রেনেসটা হয়, যেটা পোস্টেরিয়র সিকাল ভেইনের মানে ভেইনে ড্রেন করে অ্যাপেন্ডিকুলার ভেইনটা, এবং এটা পরবর্তীতে আবার সুপিরিয়র মেজেন্টিক ভেনাস সিস্টেমে ড্রেন করে। লিম্ফেটিক ড্রেনেজ কি? আমরা বলি যে সাধারণত
4 থেকে 6টা লিম্ফেটিক ভেসেল মেজো অ্যাপেন্ডিক্স দিয়ে পাস করে এবং এরা আইলিওসিক্যাল যে লিম্ফ নোড সেখানে ড্রেইন করে, বা আইলিওকোলিক লিম্ফ নোড আমরা বলতে পারি। অ্যাপেন্ডিসাইটিস কি, তাহলে সেটা আমাদের একটু জানতে হবে। অ্যাপেন্ডিসাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এবং এটা ব্যাকটেরিয়ার কারণে হইতে পারে, মানে ব্যাকটেরিয়া গ্রো করতেছে এবং এই কারণে ইনফ্লামেশন হচ্ছে। এখন ব্যাকটেরিয়া কেন গ্রো করতেছে, কারণ এখানে অবস্ট্রাকশন হচ্ছে। কি দ্বারা অবস্ট্রাকশন হয় সেটা আমরা জানি। এখন এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে একটা পেশেন্ট আমার কাছে আসছে, তাহলে সেখানে কি কি হইতে পারে? অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে, মিকলস ডাইভার্টিকুলাইটিস হইতে পারে, মেজেন্ট্রিক যে লিম্ফ নোড আছে ওইগুলো অ্যাডেনাইটিস হইতে পারে, ক্রনস ডিজিজ হইতে পারে, স্যালপেনজাইটিস হইতে পারে। স্যালপেনজাইটিস ধরো ফিমেলদের ক্ষেত্রে যে টিউব থাকে ফেলোপিয়ান টিউব, সেখানে ইনফ্লামেশন। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ফিমেলদের ক্ষেত্রে, একটোপিক প্রেগনেন্সি, স্পেশালি রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি যেটা, হ্যাঁ এটাতে। টুইস্টিং এবং ডিজেনারেটিং ফাইব্রয়েড ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে। টুইস্টিং ওভারিয়ান সিস বা টিউমার, এবং অ্যাকিউট ইউরিনারি রিটেনশন, সিস্টাইটিস, পাইলোনেফ্রাইটিস, এবং রেনাল কলিকি পেইন যেগুলা, তারপরে কোলন কার্সিনোমা, কোলন যেগুলো আছে, তারপরে ক্লোনিক পারফোরেশন, ক্লোনিক ডায়াবেটিকুলার, অনেক কিছু হইতে পারে। এখন ক্লোনিক কজের মধ্যে ডায়াবেটিকুলার ডিজিজ, ক্রনস ডিজিজ, কার্সিনোমা কোলন, গাইনোকোলজিক্যাল যে ম্যালিগনেন্সিস, মানে ক্রনিক কজ, সরি অ্যাকুট কজের মধ্যে তো এগুলো বললাম, আর ক্রনিক কজের মধ্যে এগুলো যে ডায়াবেটিকুলার ডিজিজ, ক্রনস ডিজিজ, কার্সিনোমা অফ দ্য কোলন এবং ক্রনিক ইনফেকশনস। আচ্ছা দেখো এইগুলো অ্যাকুট ক্রনিক মিক্স ছিল, হ্যাঁ। অ্যাকুট কজগুলোকে মেইনলি হাইলাইট করা হয়েছে, বাট এখানে মেইনলি ক্রনিকগুলো বোঝানো হচ্ছে। ক্রনিক পেলভিক অ্যাবসেস, এন্ডোমেট্রিওসিস, এটা ফিমেলদের একটা কন্ডিশন। আচ্ছা তারপরে ডিজেনারেটিং ফাইব্রয়েডও ফিমেলদের একটা লিওমায়াম আমরা বলি, স্মুথ মাসেলের একটা টিউমার ইউটেরাসের। আচ্ছা এরকম বিভিন্ন কিছু হইতে পারে। এখন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে ফার্স্ট এবং মোস্ট কমন প্রেজেন্টেশন অনুযায়ী আমরা, মানে অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হলে শুরুতে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস তো হবে। আচ্ছা ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস বলতে কোনো কথা নাই। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের একটা রিকারেন্ট হইতে পারে, রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস টার্মটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস বলতে কিছু নাই। আচ্ছা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে অবস্ট্রাকটিভ, যেটা অবস্ট্রাকশনের কারণে হয়, যেটা আমরা বললাম যে প্রেশার বাড়ে, লুমিনার ইস্কেমি হয়, পারফোরেশন হয়, 80% ক্ষেত্রে এটাই হয়। তারপরে ক্যাটারাল একটা আছে। ক্যাটারাল মানে হচ্ছে যে মিউকোজা বা সাবমিউকোজার ওই রিজনে কোনো অবস্ট্রাকশন হয়নি, বাট এখানে এই প্রবলেমটা হচ্ছে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আর রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে যে একটা পার্সনটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, তারপরে কিছুদিন তার সিমটম ফ্রি আছে, সে সিমটম ফ্রি, কোনো সিমটম নাই, ঠিক হয়েছিল, বাট পরে আবার হয়েছে, তাহলে সেটাকে বলে আমরা রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে। তাহলে অবস্ট্রাকটিভ যে অ্যাপেন্ডিসাইটিস সেটা ফিকুলির দ্বারা, লিম্ফয়েড হাইপারপ্লাসিয়া, ফরেন বডি, রিয়ালি টিউমার, কার্সিনোয়েড টিউমার দ্বারা হইতে পারে, এবং পরবর্তীতে ব্যাকটেরিয়াল পলিফারেশন হয়, ওখানে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হয়ে নেক্রোসিস হয়ে যেতে পারে। আর নন অবস্ট্রাকটিভ যেটা, এটা হচ্ছে একটা কোনো ট্রু লুমিনাল অবস্ট্রাকশন নাই, কোনো একটা ইনফেকশন হয়েছিল এই কারণে হইতে পারে প্যাথোলজিক্যাল। সো ওইভাবে আর তারপরে আমরা হচ্ছে যদি পাস ফরমেশন হয় তাহলে সাপোর্টিভ বলতে পারি। আর হচ্ছে গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে পুরা নেক্রোসিস করে ফেলছে ওই রিজনটা। ওকে, এরপরে আসো যে আরেকটা ইম্পর্টেন্ট কথা, ধরো একটা পার্সন হচ্ছে তার কিন্তু রাইট সাইডে, রাইট এলিয়াক ফোসাতে দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স থাকে। এখন লেফট আইলিয়াক ফোসাতেও কিন্তু দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স থাকতে পারে। আমরা বলি যে 35,000 মানুষের মধ্যে একজন এরকম হইতে পারে যাদের সাইটাস ইনভার্সাস ভিসেরাম আছে, অর্থাৎ কনজেনিটাল ট্রান্সপোজিশন অফ থোরাসিক এবং অ্যাবডোমিনাল ভিসেরা, মানে কনজেনিটালি জন্মগতভাবে তার সব অর্গানগুলো অপোজিট সাইডে, যেটা রাইট সাইডে থাকার কথা সেটা লেফট সাইডে, যেমন হার্ট লেফট সাইডে থাকে ওটা রাইট সাইডে। সো এরকম একটা বিষয় কিন্তু আছে। এরপর আসো যে আমরা চলে যাব সাইলেন্ট অ্যাপেন্ডিসাইটিস মানে কি। সাইলেন্ট অ্যাপেন্ডিক্স মানে কি, যে রেট্রোসিকাল যে অ্যাপেন্ডিসাইটিস, রেট্রোসিকাল এটাতে দেখা যায় ইনফ্লাম যে অ্যাপেন্ডিক্স সেটা সিকামের পোস্টারলি লাই করবে, এবং এই কারণে সিকাম কিন্তু পেইটোনাল ইরিটেশনটা অতটা বেশি নাও করতে পারে, এবং এর জন্য রিজিডিটি থাকবে না, বা ডিপ পালপেশনে টেন্ডারনেস নাও থাকতে পারে। সো রেট্রোসিকাল অ্যাপেন্ডিক্সে মাঝে মধ্যে এরকম হইতে পারে, এটাকে আমরা বলি সাইলেন্ট অ্যাপেন্ডিক্স। কারণ এরা পেরিটোনাল কন্ট্যাক্ট তেমন একটা করে না, যেহেতু এরা পেছনের দিকে থাকে, এবং ক্লাসিক্যাল যে সাইনগুলো এগুলো আমরা ফিউ পাইতে পারি, অল্প পাইতে পারি, এবং ম্যাকবার্নি পয়েন্ট টেন্ডারনেস অতটা নাও বুঝতে পারি। আর পাশাপাশি এখানে পোস্টেরিয়রলি মানে ব্যাকের দিকে পেইন বা সোয়াস রিজনে পেইন এগুলা পাইতে পারি আমরা রাইট আইলিয়াক ফোসা পেইনের পরিবর্তে, হ্যাঁ। এটাকে বলি মানে এটাকে কি বলি, সাইলেন্ট অ্যাপেন্ডিক্স। ডুপ্লিকেশন অফ অ্যাপেন্ডিক্স নামে একটা কথা আছে, এটা হচ্ছে রিয়াল একটা কনজেনিটাল অ্যানোমালি। এটা মানে হচ্ছে যে মানে দুইটা, মানে একটা সিঙ্গেল সিকামে দুইটা সেপারেট অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, অ্যাপেন্ডিসেস মানে প্লুরাল, এবং ডাবল সিকাম এবং প্রত্যেকটার সাথে একটা করে অ্যাপেন্ডিক্স এরকম হইতে পারে।
বা একটা সিঙ্গেল সিকাম, সেখানে একটা অ্যাপেন্ডিক্স তো আছে, তা বাদে পার্শিয়াল আর একটা অ্যাপেন্ডিক্স মনে হচ্ছে তো এরকম কন্ডিশন কনজেনিটালি হইতে পারে, যদি এগুলো রেয়ার। ঠিক আছে, সো টাইপ এ, টাইপ টু, টাইপ বি, টাইপ সি। সো এটার ফলে আমাদের যেটা হইতে পারে যে যদি সেকেন্ড অ্যাপেন্ডিক্স ইনফ্লামড হয়, তাহলে সেটা আমাদেরকে একটা মিস ডায়াগনোসিস করাইতে পারে। এবং অ্যাপেন্ডিক্টমির টাইমে এটা ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্ট ডিউরিং অ্যাপেন্ডিক্টমি টু অ্যাভয়েড লিভিং অ্যানাদার ইনফ্লামেড অ্যাপেন্ডিক্স। অর্থাৎ আমি একটা অ্যাপেন্ডিক্সের অপারেশন করলাম, বাট আরেকটা যে রয়ে গেছে সেটা আমাদের একটা মানে আরেকটু ইনফ্লামড হয়েছিল, বাট ওটাকে আমরা কাটিনি, এটা হইতে পারে। আচ্ছা, সিউডো অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে যে কিছু কন্ডিশন আছে যেগুলো অ্যাপেন্ডিসাইটিসের মতো মিমিক করতে পারে। স্পেশালি যেমন ধরো আইলিয়াইটিস হইতে পারে, অ্যাকুট আইলিয়াইটিস, যেটা ইয়ারসেনিয়া ইনফেকশন দ্বারা হয়, ইয়ারসেনিয়া। তারপরে ক্রনস ডিজিজ, এগুলা হচ্ছে অ্যাপেন্ডিক্সের মতো মিমিক করতে পারে, এবং এগুলো আমাদের কাছে মনে হতে পারে। অ্যাকচুয়ালি আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যখন পড়বো তখন আমরা জানবো যে বেশ কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে যেগুলো আসলে অ্যাপেন্ডিসাইটিসের মতো মিমিক করতে পারে, ওগুলোকে আমরা বলতে পারি। এবং আমরা পরবর্তীতে চলে যাচ্ছি যে ইন দ্য লুমেন কী কী কারণ হতে পারে। ফিকোলিক ইন্টেস্টিনাল প্যারাসাইট, যেমন হচ্ছে ইন্টারভিয়াস ভার্মিকুলারিস। ইন দ্য ওয়াল হচ্ছে লিম্ফয়েড হাইপারপ্লাসিয়া, মানে হাইপারপ্লাসিয়া। তারপরে কার্সিনোমা অফ দ্য সিকামের এক্সটেনশন হয়েও কিন্তু এখানে হইতে পারে, বা কার্সিনোয়েড টিউমার ইনভলভ করে, বা ওয়ালের আউটসাইডে যেমন ধরো কোনো অ্যাডেশন হয়েছিল, ওইটা মানে অ্যাপেন্ডিক্সকে কোনো অ্যাপেন্ডিক্সকে বাইরে থেকে প্রেশার দিয়ে এটা লুমেনকে সরু করে দিচ্ছে, বা বাহিরের কোনো ইনফ্লামেটরি মাস সেটা অ্যাপেন্ডিক্সকে ধাক্কা দিয়ে ব্লুমেন্টটা শুরু করে দিচ্ছে। বা যারা খুবই কম ডায়েটারি ফাইবার খায় তাদের স্টুল হার্ড হওয়ার চান্স থাকে, এবং অবস্ট্রাকশন ও হইতে কিন্তু পারে। এবং যারা অনেক বেশি হাই রিফাইন কার্বোহাইড্রেট খায়, ফাস্টফুড বেশি খায়, তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি। এবং দেখা যায় যে যাদের অ্যারোবিক এবং অ্যানারোবিক অর্গানিজমগুলো কিন্তু আমাদের এই অ্যাপেন্ডিসাইটিসের যে ব্যাকটেরিয়াল গ্রোথ করে বলি, সেখানে কিন্তু কন্ট্রিবিউট করে। এবং পেশেন্ট কি পেরিয়াম্বিলিকাল কোলিকি পেইন নিয়ে প্রেজেন্ট করবে, ভিসেরাল পেইন শুরুতে, পরবর্তীতে সেটা শিফট করে লোকালাইজড হয়, এবং এটা সোমাটিক পেইন, কারণ যেহেতু প্যারিটাল পেরিটোনিয়াম এখানে ইনভলভ হয়, আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ভিসেরাল পেইন এটাকে আমরা বলি। এবং পেশেন্ট অ্যানোরক্সিয়া প্রেজেন্ট করবে, এবং এটা ইম্পর্ট্যান্ট একটা কথা, ঠিক আছে, অ্যানোরক্সিয়া থাকবে, এবং নসিয়া ভমিটিং থাকতে পারে। আর সো এই চারটা কথা মনে রাখতে হবে। ওকে, এরপর আসো যে পাইরেক্সিয়া থাকবে, এবং এখানে মাইল্ড ফিভার ইজিলি থাকে, বাট পরবর্তীতে সেটা যদি পারফোরেশন হয়ে যায় বা অ্যাবসেস হয়, তাহলে সেখানে ফিভারটা বেশি থাকবে। রাইট আইলিয়াক ফোসা টেন্ডারনেস থাকবে, ম্যাকবার্নি পয়েন্ট টেন্ডারনেস, মাসেল গার্ডিং থাকবে, রিবাউন্ড টেন্ডারনেস থাকবে। মাসেল গার্ডিং থাকবে এবং রিবাউন্ড টেন্ডারনেস মানে তো বলছো, যে আমি বললাম যে রাইট আইলিয়াক ফোসাতে আমি চাপ দিয়ে ধরলাম, চাপ দেওয়ার সময় একটু ব্যথা পাবে, এবং যখন আমি তুলবো, হাতটা তুলে ফেলবো, তখন আবারও ব্যথা হবে। তো সেটাকে বলি। আর পয়েন্টিং সাইন মানে পেশেন্ট যেই জায়গাটা ব্যথা দেখাবে, ঠিক আছে, ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি পয়েন্টিং সাইন। স্পেশালি সে দেখা যায় যে ঘুরে ফিরে ম্যাকবার্নি পয়েন্টের ওই জায়গায় দেখা যায় আমার সব থেকে ব্যথা এখানে বেশি। রপসিং সাইন মানে কি, মানে আমি যদি লেফট আইলিয়াক ফোসাতে প্রেস করি, তাহলে সেটা রাইট আইলিয়াক ফোসাতে পেইন করে। এটা কেন করতে পারি, কারণ আমি যখন লেফট আইলিয়াক ফোসাতে চাপ দিই, তখন দেখা যায় যে গাট অন্য অপোজিট সাইডে ধাক্কা দিতে পারে, অথবা ওই জায়গায় যে গ্যাসগুলা সেগুলো অপোজিট সাইডে যে প্রেশার করতে পারে, এবং এই কারণে রপসিং সাইন কিন্তু পজিটিভ থাকতে পারে। সোয়াস সাইন, অবচুরেটর সাইন, এই দুটো খুব ইম্পর্টেন্ট দুইটা সাইন। মানে ইম্পর্টেন্ট দুইটা সাইন বলতে আমাদের অনেক সময় পরীক্ষায় বলে যে সাইনগুলো দেখাও। তো আমার মনে আছে, আমার যখন থার্ড ইয়ার ওয়ার্ড ফাইনাল ছিল, আমাকে লং কেসে একটা কোশ্চেনই ধরছিল, আমাকে এবং আমার রোলমেটকে, আমাকে একটা আর আমার রোলমেটকে একটা। আমাকে সম্ভবত দিয়েছিল অবচুরেটর সাইন, আর আমার রোলমেটকে দিয়েছিল সোয়াস সাইন। বলছিল এটা দেখাও, দ্যাটস ইট, ওয়ার্ড ফাইনাল শেষ। তার মানে যদিও আমার কেস পড়ছিল গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, বাট আমাকে দিছিল কিন্তু অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের এটা এইগুলা দেখাইতে। হ্যাঁ, তার মানে কি দেখছো, সবকিছু কিন্তু আনপ্রেডিক্টেবল, তোমাকে যে কোনো কিছু এই জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে যাইতে হবে। আচ্ছা, এইগুলো কিভাবে আমরা দেখবো, তাহলে সোয়াস সাইন কি জিনিস জাস্ট একটু জেনে রাখো, যে আমরা যদি রাইট সাইড নিয়ে আমরা বেশি ডিল করবো, যেহেতু রাইট সাইডে মেইনলি প্রবলেম, রাইট। সো রাইট সাইডে যে হিপ আছে, হিপ জয়েন্টের ওখানে যদি আমরা এক্সটেনশন করি, মোটামুটি ভালো এক্সটেনশন করতে চাচ্ছি, হাইপার এক্সটেনশন, এবং তখন দেখবো ওই জায়গায় পেইন হবে, পেশেন্ট পেইন নিয়ে প্রেজেন্ট করবে। এবং কারণ রেট্রোসিক্যাল অ্যাপেন্ডিক যদি হয়, তাদের দেখা যাবে এই সোয়াসকে তারা ইরিটেট করে, আমরা জানি, এবং তখন ওই জায়গায় পেইন হবে। আর অবচুরেটর সাইন মানে হচ্ছে আমরা যদি ইন্টারনাল রোটেশন করি থাইটাকে, মানে ফ্লেক্স একটা থাই, ফার্স্টে ফ্লেকশন করে নিব, তারপরে ইন্টারনাল রোটেশন করব। এটার ফলে দেখা যাবে যে হাইপোগ্যাস্ট্রিক রিজন, বা মানে ওই জায়গায় পেইন হবে আর কি, ঠিক আছে। এটা ইউজুয়ালি পেলভিক অ্যাপেন্ডিক্সের কারণে হয়। আচ্ছা, কারণ অবচুরেটর যে ইন্টারনাল সেটা কন্ট্যাক্ট করে। আচ্ছা, এখন আসো যে আমরা সাইনগুলো একটু দেখি। একটা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস, আমি যদি রাইট এলের ফোসাতে চাপ দিয়ে ধরে রাখি, পরে হাতটা উঠেই ফেলি, তাহলে যে পেনটা হবে রিবাউন্ড টেন্ডারনেস। আর রপসিং সাইন মানে আমি ধরো
লেফট এলিয়াক ফোসাতে চাপ দিছি, রাইট এলিয়াক ফোসাতে ব্যথা পাইছি। আর এটা ইম্পর্টেন্ট, দেখো আমি অপটুইটার যে সাইন সেটাতে আমি কি করতেছি, ফার্স্টে ফ্লেক্স করছি, আমি হিপটা ফ্লেক্স করছি, নিটাও ফ্লেক্স করছি, এবং ফ্লেক্স করে আমি পার্সনটাকে এই থাইটার ইন্টারনাল রোটেশন করব, খুব ইম্পর্টেন্ট ইন্টারনাল রোটেশন, বা এটাকে মিডিয়াল রোটেশনও বলা হয়, মিডিয়াল রোটেশন বা ইন্টারনাল রোটেশন। তো ফার্স্টে ফ্লেক্স করে পরে আমি মিডিয়াল রোটেশন করব। কিভাবে করব, আসলে আমি এই জায়গাটা ধরবো, এই জায়গাটা ধরে এই দিকে নেওয়ার ট্রাই করব, বাট এটা এই থাইটা কিন্তু এইদিকে আসবে, বুঝতে পারছো কাহিনীটা? এটা এটা তোমরা একটি ইউটিউবে সার্চ দিবা যে হাউ টু পারফর্ম অপটুইটার সাইন ইন অ্যাপেন্ডিসাইটিস, তাহলে ভালো বুঝবা। আমি সংক্ষেপে বলি যে তোমরা কি করতেছো, এই জায়গাটা ধরে এই দিকে ধাক্কা দিবা ল্যাটারালি, আর কিন্তু তোমার অবজেক্টিভ থাকবে যে তোমার থাই বা হিপ জয়েন্টটা যেন মিডিয়ালি রোটেট করে বা মিডিয়ালির দিকে আসে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অপটুইটার সাইন। এই ক্ষেত্রে পেশেন্ট পেইন হবে, এবং এটা ইম্পর্টেন্ট। আর সোয়াস সাইনে যেটা হয়, সোয়াস সাইনে আমার দেখো পেশেন্টকে ফার্স্টে লেফট ল্যাটারাল পজিশনে করে নিব, লেফট ল্যাটারাল পজিশনে করে আমি তার যে রাইট যে পুরা থাই লেগ এই রিজনটাতে কি করব, এই রিজনটাকে এভাবে পেছনের দিকে এভাবে নিয়ে আসবো টান দিয়ে, এক্সটেনশন করার ট্রাই করব। এটা করলে যেটা হবে যে তার পেইন কিন্তু হবে, কারণ স্পেশালি এই সোয়াস সাইন কার ক্ষেত্রে পজিটিভ হয়, রেট্রোসিকাল অ্যাপেন্ডিক্স ওটার ক্ষেত্রে। তাহলে এই কয়েকটা সাইনের কথা আমরা জানি, এবং এখানে মনে রাখবা যে অ্যাপেন্ডিসাইটিসের ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আমরা জাস্ট ক্লিনিক্যালি সাইন সিমটমস দিয়ে ডায়াগনোসিস করে ফেলবো, এটাই। আর তা বাদে আমরা যে কাজটা করতে পারি, আমরা টেস্টের মধ্যে সিবিসি করতে পারি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এবং সেখানে নিউট্রোফিল বেশি পাবো, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, ইএসআর বাড়তে পারে, এবং ইউটিআই আছে কিনা এটা বোঝার জন্য আমরা ইমিউন অ্যানালাইসিস করতে পারি, কারণ ইউটিআর পেশেন্টও পেটে ব্যথা থাকতেই পারে। আচ্ছা, আর ফিমেলের ক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট, ইউরিয়া, মানে এই টেস্টগুলো করা যাইতে পারে, এগুলো আমাদের জন্য অতটা ক্রুশাল না। আচ্ছা, আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, এই টেস্টগুলোর পরে ইউএসজি আলট্রাসোনোগ্রাফিও কিন্তু ভালো একটা, এটার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি অ্যাপেন্ডিসাইটিস। তারপরে এখানে কন্ট্রাস্ট ইনহান্স সিটি স্ক্যান, এটাও কিছুটা মানে যদি ইউএসজি করে আমরা না বুঝি তাহলে এটা একটা অপশন হইতে পারে। ট্রিটমেন্ট অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের কি, ফার্স্টে তো পেশেন্টকে নাথিং পার এনপিও, নাথিং পার ওরাল, মানে কিছু ওরালি আমি কিছু খাইতে দিব না, আইভি ফ্লুইডস দিব, আইভি ইন্টারভেনাস দিব, ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দিব, এবং স্পেশালি থার্ড জেনারেশন অফ সেফালোস্পোরিন, মানে আমি অ্যানারোবিক এবং অ্যারোবিক প্লাস অ্যানারোবিক কাভারেজের জন্য আমি কিন্তু মেট্রোনিডাজলও দিচ্ছি, তাহলে দুইটা কাভারেজ আমার দিতে হবে। এবং এই কথাগুলো ইম্পর্টেন্ট, এনপিও, আইভি ফ্লুইডস এবং আইভি অ্যান্টিবায়োটিক্স। এরপরে আমার মনে রাখবা অ্যাপেন্ডিসাইটিসের ম্যানেজমেন্ট হচ্ছে এক কথায় কাউন্সিলিং। পেশেন্টকে ফার্স্টে কাউন্সিলিং করতে হবে যে আমি অপারেশন করতে হবে, কারণ না হলে আপনার বিভিন্ন প্রবলেম হবে বা কমপ্লিকেশন অ্যাপিয়ার করতে পারে। সো অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ট্রিটমেন্ট কাউন্সিলিং প্লাস অ্যাপেন্ডিসেক্টমি। সো আমার অ্যাপেন্ডিসেক্টমি করে ফেলতে হবে, এটাই অ্যাপেন্ডিসেক্টমি ট্রিটমেন্ট, আর কোনো অপশন নাই, ঠিক আছে? আর কোনো অপশন কিন্তু নাই। আচ্ছা, এটা জানলাম। এখন আসো যে আমরা ওপেন অ্যাপেন্ডিসেক্টমি করতে পারি অথবা ল্যাপ্রোস্কোপি করতে পারি, এরকম অপশন আছে। ল্যাপ্রোস্কোপি করতে হলে অবশ্যই এক্সপার্টাইজ লাগবে, এক্সপার্ট হ্যান্ড লাগবে, ভালো সেটিং লাগবে যেখানে ভালো করে করা যাবে, মানে ওরকম জনশক্তি লাগবে। আসলে পেরিফেরিতে আসলে ওইভাবে ল্যাপ্রোস্কোপিক তো করা যায় না, ওপেনই করা হয় গ্রিডাইডন ইনসিশন দিয়ে বা ল্যান্স ইনসিশন এগুলো দিয়ে। আচ্ছা, তাহলে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসে কীভাবে প্যাথোজেনিসিস হয় সেগুলো নিয়ে আমি কথা বলছি। আর রিস্ক ফ্যাক্টর কি, এক্সট্রিমস অফ এইজে হইতে পারে, যেমন ধরো চিলড্রেন, তাদের তো ওমেন্টাম ভালো করে ডেভেলপ করে না এবং ইনফেকশন র্যাপিডলি স্প্রেড করতে পারে, এবং এল্ডারলিদের পেইন পারসেপশন অত ভালো না, এবং তাদের ক্ষেত্রে পারফোরেশনের রিস্ক বেশি। হ্যাঁ, মানে পারফোরেশনের রিস্কের কথা আমরা বলতেছি, যে কখন আসলে অ্যাপেন্ডিক্সটা ইনফ্লামেশন হইলেও পারফোরেশন করে যাইতে পারে। কারণ ধরো এল্ডারলি যারা, ওদের ক্ষেত্রে আমরা যেহেতু প্রেজেন্টেশনটা তো সুন্দর থাকবে না, ফলে তাদের একটা পারফোরেশন হয়ে বসে আছে, আমরা বুঝি নেই ফার্স্ট, বা ট্রিটমেন্টও দিয়ে নিই আগে ভাগে। আর ইয়াং যারা, ওদের আবার বেশি ওমেন্টাম যেহেতু ডেভেলপ থাকে না, কারণ একটা বিষয় তোমরা জানো, জোমেন্টামকে বলা হয় অ্যাবডোমিনাল পুলিশম্যান, রাইট? তাহলে অ্যাবডোমিনাল পুলিশম্যান নর্মালি অ্যাপেন্ডিকুলার লাম্প নামে একটা কথা আমরা বলবো। তো নর্মালি যেটা হয় যে একটা অ্যাপেন্ডিক্স, সিকামের সাথে লাগানো যে অ্যাপেন্ডিক্সটা, সেটা যখন ইনফ্লামড হয়, ইনফ্লামেশন যখন হয়, ইনফেকশন হয়, তখন সেখানে আমাদের অ্যাবডোমিনাল পুলিশম্যান বা ওমেন্টাম আসে সেটাকে সাপোর্ট করতে, গার্ড করতে, এবং এটার আশেপাশে আমাদের টার্মিনাল আইলিয়াম বা এরকম বেশ কিছু পার্টস এখানে আসে এটাকে গার্ড করতে, এবং যখন আসে সেটা প্রোটেকশনের জন্য এখানে কি হয়, এখানে দেখা যায় এইগুলা যখন এটাকে প্রোটেক্ট করতে আসে, তখন এই জায়গায় একটা লাম্প, অ্যাবডোমিনাল রাইট এলিয়াক ফোসে একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেটাকে আমরা অ্যাপেন্ডিকুলার লাম্প বলি, কিন্তু ওইটা কিন্তু অ্যাকচুয়ালি বডির একটা প্রোটেক্টিভ মেকানিজম ছিল। তাহলে অ্যাপেন্ডিকুলার লাম্প নিয়ে প্রেজেন্ট করতে পারে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। আর চিলড্রেনদের ক্ষেত্রে আসলে ওমেন্টামটাই যেহেতু ডেভেলপ না, তাই আসলে এরা প্রোটেকশন দিতে পারবে না। যাদের ইমিউনো সাপ্রেশন তাদের ক্ষেত্রে হতে পারে, যারা স্টেরয়েড নিচ্ছে, কেমোথেরাপি নিচ্ছে, এইচআইভি যাদের আছে তাদের ক্ষেত্রে হচ্ছে এরকম হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস, তারপরে ফিকুলিত অবস্ট্রাকশন। আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে ফিকুলিত অবস্ট্রাকশনের যে
যে সকল অ্যাপেন্ডিসাইটিস আরও বেশ কিছু কারণে হতে পারে, বাট ফিকুলিতের কারণে যদি হয় তাহলে এটা কিন্তু বেশি হাই রিস্ক অফ মানে কি বলে বেশি ফাস্টেস্ট ইসকেমিয়া করে বেশি আর্লি পারফোরেশন করার চান্স থাকে। তো ফিকুলির দ্বারা যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে সেটা পারফোরেশনের রিস্ক বেশি, এই কথাটা মনে রাখবা। আবার পেলভিক যে অ্যাপেন্ডিক্স সেটার আবার পারফোরেশনের রিস্ক বেশি থাকে, এবং কারণ এখানে পেইন ফাইবার কম থাকে, বেশি পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে না, সিমটমসগুলো ভ্যাক থাকবে এবং পারফোরেশন হয়ে বসে আছে। আসলে ট্রিটমেন্ট না দিলে পরবর্তীতে কিন্তু পারফোরেশন হয়ে যাবে, রাইট? এবং প্রিভিয়াসলি অ্যাবডোমিনাল সার্জারি হিস্ট্রি আছে, ফলে অ্যাডহেশন এরা দেখা যায় যে টেন্ডারনেসকে মাস্ক করতে পারে, ফলে ডিলেড ডিটেকশন হতে পারে এবং পারফোরেশন হয়ে যেতে পারে। তাহলে এই কয়েকটা কথা আমরা একটু মনে রাখবো যে পারফোরেশনের রিস্ক কাদের বেশি। অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন কী কী হতে পারে, যেমন ধরো সুপ্রাপিউবিক ডিসকমফোর্ট হতে পারে, স্পেশালি পেলভিক অ্যাপেন্ডিক্স, সেক্ষেত্রে ব্লাডারকে ইরিটেট করতে পারে, ইউটিআইকে মিমিক করতে পারে। টেনেসমাস মানে হচ্ছে রেকটাল ইরিটেশন হচ্ছে, কারণ স্পেশালি যদি লো পেলভিক অ্যাপেন্ডিক্স হয় সেক্ষেত্রে এরকম হতে পারে। এবং টেনেসমাস মানে কি? টেনেসমাস মানে পার্সেন্টের সে ডিফিকেশন করছে বাট তারপরে তার ইনকমপ্লিট সেন্সেশন অফ ভয়েডিং এবং এখানে কিছুটা পেইনফুলও থাকবে, তাহলে এরকম একটা কথা। এবং অ্যাকুট লোয়ার অ্যাবডোমিনাল পেইন, যেমন আমরা জানি যে ভিসারাল পেইন ফার্স্টে থাকে পরবর্তীতে, এবং সেটা পোরলি লোকালাইজ থাকে। সো এটা আমাদেরকে কিন্তু একটু মানে বুঝতে একটু ডিসকমফোর্ট ফিল করাইতে পারে যে আমরা বুঝতে পারতেছি না ঠিক করে, এটা একটা বিষয়। বা অনেক সময় পোরলি লোকালাইজড অ্যাবডোমিনাল পেইন হতে পারে, কারণ রেট্রোসিক্যাল যে অ্যাপেন্ডিক্স সেখানে সোয়াসের রিজনটা বা ফ্লাং বা ব্যাকের রিজনে পেইন হতে পারে রাইট হেলেক ফোসার পরিবর্তে, সোয়াস সাইন আমরা পজিটিভ পাই এক্ষেত্রে। আচ্ছা, এরপর আসো যে আমরা নর্মাল টেম্পারেচার উইথ ভমিটিং, মানে ধরো টেম্পারেচার তেমন একটা বাড়ে নেই আর্লি অ্যাপেন্ডিসাইটিসে, অনলি মিউকোজ ইনভলভ হয়েছে এবং ভমিটিং হয়তো বা আছে, আর্লি ডায়রিয়া হতে পারে, পেলভিক অ্যাপেন্ডিক্সে ডায়রিয়া হতে পারে, এটা সিগময়েড কোলনকে ইরিটেট করতে পারে এবং এটা গ্যাস্ট্রিন্টিটিস হিসেবে আমরা ডায়াগনোসিস করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপেন্ডিসাইটিস। এবং অনেক বেশি বমি বমি ভাব হইতে পারে, স্পেশালি পোস্ট আইলিয়াল যে অ্যাপেন্ডিক্স সেটা পোস্টেরিয়র পেরিটোনিয়ামকে এফেক্ট করে ভ্যাগাল স্টিমুলেশন করে অনেক বেশি বমি বমি ভাব, রেসিং মানে বমি বমি ভাব, একেবারে বমি করে দিবে এরকম একটা অবস্থা আমরা। এবং পেশেন্টের যেহেতু আসলে সেপসিস বা গ্যাংগ্রিন এগুলার ফিচার্স থাকে, ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, আমরা পালস একটু ধরে দেখবো। ব্রাডিকার্ডিয়া যদি থাকে তাহলে সেটা পেরিটোনাইটিসকে ইন্ডিকেট হয়তো বা করতে পারে। এবং টেম্পারেচার আমরা দেখবো যে যদি অনেক বেশি সিভিয়ার হয়ে যায়, অনেক বেশি সিভিয়ার হয়, শুরুতে অতটা বেশি ফিভার থাকে না, বাট যদি অনেক বেশি অ্যাবসেস বা ওরকম কিছু ফর্মেশন তাহলে বেশি ফিভার থাকে। ইউরিন আউটপুট আমাদের হাইড্রেশনকে বুঝাইতে হেল্প করে, রেনাল পারফিউশন ঠিক করে হচ্ছে কিনা, সেপসিস এর সিভিয়ারিটি কেমন এগুলো বুঝতে হেল্প করে। যেমন অলিগুরিয়া যদি পাই আমরা তাহলে সেটা ইমপেন্ডিং বা শক হবে বা শক হয়ে যাচ্ছে এরকম একটা ভাব। রিফার্ড পেইন বা আমরা এটাকে মিলি শিফটিং পেইন বলি। সো ভিসেরাল যে অ্যাফারেন্ট ফাইবারগুলো থাকে সেগুলো অ্যাপেন্ডিক্স থেকে সিম্পেথেটিক ফাইবারের থ্রুতে থোরাসিক টিএন স্পাইনাল সেগমেন্টে যায়, ঠিক আছে? ভিসেরাল অ্যাফারেন্ট যে পেইনের ফাইবারগুলো, সো অ্যাপেন্ডিক্স থেকে ট্রাভেল করে থোরাসিক টিএন সেগমেন্টে যায়। এবং সোমাটিক সেন্সরি ফাইবারগুলো আম্বিলিকাস থেকে তারা কি করে ওই থোরাসিক টেনেই যায়। এবং ব্রেন হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারে না অরিজিন কোনটা, ঠিক আছে? তার মানে ব্রেন হচ্ছে দুইটা জায়গাকে ডিফারেন্সিয়েট করতে পারে না, এবং যেহেতু ডিফারেন্সিয়েট করতে পারে না তাই আর্লি পেইনটা পেরিঅ্যাম্বিলিক্যাল রিজনেই ফিল হয়। তাহলে এইভাবে আমরা মনে রাখবো যে কীভাবে মেকানিজমটা হচ্ছে। এবং ভিসেরাল পেরিঅ্যাম্বিলিক্যাল পেইন পরবর্তীতে সোমাটিক লোকালাইজ রাইট হেলেক ফোসা পেইন হয় যখন প্যারাইটাল পেরিটোনিয়াম ইনফ্লেমড হয়। আচ্ছা, অ্যালভারাডো স্কোর নামে একটা স্কোরিং সিস্টেম আছে যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা জাস্ট হিস্ট্রি এবং একটু ইনভেস্টিগেশন করি, মানে সিবিসি করে আমরা বুঝতে পারি বেশ কিছু জিনিস। একটা আছে হচ্ছে মডিফাইড অ্যালভারাডো স্কোর, আর একটা আছে অ্যালভারাডো স্কোর। তো মডিফাইডটা আমরা একটু বলি, মডিফাইডের টোটাল 9 স্কোর, 9, আর যেটা অ্যালভারাডো স্কোর সেটা আমরা পরের দিকে জানবো, সেটাতে টোটাল 10 স্কোর থাকে। আচ্ছা, তো মাইগ্রেটরি রাইট এলিয়াক ফোসা পেইন এটা যদি পার্সেন্টেজ থাকে ওকে আমি 1 স্কোর দিব। অ্যানোরক্সিয়া এটা যদি থাকে আমি 1 স্কোর দিব। নওশিয়া ভমিটিং এটাতে 1 স্কোর দিব। এখন ধরো এগুলো ছিল সিমটমস, সবগুলো 1 স্কোর। এখন সাইনের মধ্যে টেন্ডারনেস, রাইট এলিয়াক ফোসাতে টেন্ডারনেস, মানে আমি চাপ দিচ্ছি ব্যথা করতেছে, টেন্ডারনেস, তাহলে মনে রাখবো সাইনের প্রথমটা 2 দিয়ে শুরু, 2। তারপরে রিবাউন্ড টেন্ডারনেস যদি থাকে তাহলে 1। এরপরে আসো যে সাইন, এরপরে আসো টেম্পারেচার 1, এটাও গেল। এখন ইনভেস্টিগেশন, তাহলে ইনভেস্টিগেশনে মনে রাখবো সবকিছু শুরুতে 2, তাহলে ইনভেস্টিগেশনের শুরু হচ্ছে লিউকোসাইটোসিস দিয়ে, লিউকোসাইট অনেক বেশি, নিউট্রোফিল বেশি, তাহলে এটা 2, তাহলে টোটাল 10। আচ্ছা, মডিফাইডেও টোটাল 10 আর কি করছে। তাহলে এখানে যদি এমন হয় যে কত হয় 3, 5, আচ্ছা সরি টোটাল 10 হয় এখানে, দেখো, কারণ 3, 5, 6, 7, 8, 9 মডিফাইডে টোটাল 9, বাট যেটা হচ্ছে আমার অ্যালভারাডো স্কোর ওখানে টোটাল 10। হাউএভার তাহলে কারণ হচ্ছে মাইগ্রেটরি
তাহলে কোনটাকে ইন্ডিকেট করে এগুলো আমরা জানি। তো স্কোর যদি 5-এর কম হয় তাহলে অ্যাপেন্ডিসাইটিস আনলাইকলি। মানে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে অ্যালবার্টা স্কোর কিভাবে আমাদের অ্যাডভান্টেজ দেয়। ধরো স্কোরিং 5-এর কম, তাহলে মোটামুটি আমি শিওর 100% শিওর যে এটা অ্যাপেন্ডিসাইটিস না। কিন্তু ধরো স্কোর অনেক বেশি, 6 থেকে 8, 9 বা 5 থেকে 6, স্কোর বেশি হইলে অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে, 100% কনফার্ম না। বাট যদি স্কোর 5-এর কম হয় তাহলে মোটামুটি আমি 100% কনফার্ম যে এটা অ্যাপেন্ডিসাইটিস না। তার মানে কি, এটা দ্বারা বুঝাইলো যে স্কোর যদি কম হয় তাহলে সেটা বেশি আমাদের স্পেসিফিক সেন্সিটিভ, কিন্তু স্কোর বেশি হইলে সেটার জন্য আমরা ফার্দার একটু আলট্রাসোনোগ্রাফি আমরা করে দেখতে পারি। ওকে, বাট নর্মালি ক্লিনিক্যালি আসলে অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করা হয়। ওকে, এখন যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অ্যাপেন্ডিসাইটিসের সিকুইলি কি হইতে পারে, সিকুইলি বা কনসিকুয়েন্স। ফার্স্ট কথা, যে এটার কনসিকুয়েন্স হইতে পারে রিজলিউশন বা রিজর্পশন বা রিগ্রেশন, মানে এরা সেরে যাইতে পারে। কারণ মাইল্ড আর্লি অ্যাপেন্ডিসাইটিস এরা একদমই সেরে যেতে পারে। তো যদি তোমাকে বলা হয় যে কনসিকুয়েন্স বা সিকুইলি কি হইতে পারে, এরা সেরে যেতে পারে, রিগ্রেশন হয়ে যেতে পারে অ্যান্টিবায়োটিক্স দিয়ে বা স্পন্টেনিয়াসলি এমনিতেই, এটা বলতে হবে। বাট তোমাকে যদি বলে যে মানে কমপ্লিকেশন কি, তাহলে কিন্তু তোমার এটা বলা যাবে না, কারণ কমপ্লিকেশন মানেই বুঝাইছে যে খারাপ কি হইতে পারে এটা থেকে। সো বাট যদি তোমাকে আউটকাম, সিকুইলি বা কনসিকুয়েন্স বলে, তাহলে এগুলো বলতে হবে, যে ফার্স্টে এটা বলতেই হবে, এই পয়েন্টটা ফার্স্টে। তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আবারও হইতে পারে, একবার সারছে ঠিক আছে, বাট পরবর্তীতে আবার হয়েছে বা রিকারেন্ট হয়েছে। আমরা বলছিলাম আমরা ক্রনিক না বলে রিকারেন্ট বলি, তাহলে রিকারেন্ট হইতে পারে, ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট নেয় নেই, তাহলে সেক্ষেত্রে রিপিটেড এপিসোড হইতে পারে রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। কমপ্লিকেশন কি হতে পারে, তখন তুমি এগুলো বলবো যে অ্যাপেন্ডিকুলার লাম্প হইতে পারে, ওমেন্টাম, ইন্টেস্টিনাল ওয়ালের টিস্যুগুলো সেগুলো ইনফেকশনকে থামাইতে আসছিল, এর ফলে একটা মাস পাইছি রাইট ইলিয়াক ফোসাতে। স্পেশালি আমরা বলি যে অ্যাপেন্ডিসাইটিসের 3 থেকে 5তম দিনে ওই টাইমটাতে আমরা অ্যাপেন্ডিকুলার একটা লাম্প পাইতে পারি, এবং অ্যাপেন্ডিকুলার অ্যাবসেসও হইতে পারে যদি পাস কালেকশন হয়, লাম্পটা ব্রেকডাউন হয়ে পরবর্তীতে ওখানে পাস ফর্মেশন হয়েছে এবং ফিভার মাস, মানে লাম্পটাও কন্ট্রোল করতে পারে না আসলে ইনফেকশনটাকে, ফলে ওটা ব্রেকডাউন হয়ে ফিভার মাস এবং লিউকোসাইটোসিস থাকতেছে। পারফোরেশন হইতে পারে, এবং পারফোরেশনটা ইউজুয়ালি আমরা বলি অ্যান্টি মেজেন্টেরিক বর্ডার দিয়ে হয়, কারণ এখানে পুরোজ ব্লাড সাপ্লাই থাকে, কারণ মেজো অ্যাপেন্ডিক্সের ওই জায়গায় দিয়ে হচ্ছে ব্লাড সাপ্লাই বেশি থাকে, এবং অ্যান্টি মেজেন্টেরিক বর্ডার এখানে ব্লাড সাপ্লাই কম থাকে, এবং পারফোরেশনটা এই জন্য এই রিজন দিয়ে হবে, এবং টিপের রিজনটাতে বেশি পারফোরেশন হওয়ার চান্স থাকে। এবং গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স হইতে পারে যদি ইন্টারটারি, মানে যে অ্যাপেন্ডিকুলার আর্টারি ওটাতে যদি থ্রম্বোসিস হয়ে যায়, তাহলে ওটা টিস্যু নেক্রোসিস করে গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস করতে পারে। জেনারেলাইজ পেরিটোনাইটিস করতে পারে, যদি রাপচার হয়ে যায় তাহলে সার্জিক্যাল ইমার্জেন্সি, সেটা জেনারেলাইজ পেরিটোনাইটিসের ফিচার থাকবে। লোকালাইজ পেরিটোনাইটিসও করতে পারে যদি শুধু ওমেন্টামে ইনফেকশনটা থাকে। সেপ্টিসিমিয়া সেপসিস করতে পারে, ব্যাকটেরিয়াল যদি ট্রান্সলোকেশন হয়ে, তাহলে সিস্টেমিক ইনফ্লামেটরি স্টেট ক্রিয়েট করতে পারে, মানে ব্যাকটেরিয়াটা ওইখান থেকে সরে যায়, সিস্টেমিক সার্কুলেশনে চলে গেছে, এবং সেপ্টিসিমিয়া সেপসিস এগুলো করতেছে। পোর্টাল পাইমে, মানে পোর্টাল ভেইনে চলে গেছে ইনফেকশনটা, এবং ফলে লিভার অ্যাক্সেসও করতে পারে কিন্তু এরা। হ্যাঁ, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করতে পারে যদি মানে এরা কি করতে পারে, অ্যাডহেশন, মানে পোস্ট ইনফ্লামেশনের পরে একটা অ্যাডহেশন ফর্মেশন হয়েছে, অ্যাডহেশন ফর্মেশনে এগুলো ভাওয়েলকে অবস্ট্রাক্ট করতে পারে, তাহলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করতে পারে, লিভার অ্যাক্সেস করতে পারে পোর্টাল পাইমিয়ার কারণে। আর এবং এরা কিন্তু অ্যাপসেস, পেলভিক অ্যাপসেসও করতে পারে, বা আমরা বলি যে ডায়াফ্রামের নিচে অ্যাপসেস করতে পারে। অ্যাপেন্ডিক্সের লোকেশন এবং স্প্রেড অনুযায়ী ভ্যারি করে। আমরা জানি যে আমাদের যে অ্যান্টেরিয়র সুপার অ্যালেক্সপাইন এবং আম্বিলিকাস, এদের মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3 জাংশনে এখানে যে পয়েন্ট, সেটাকে আমরা ম্যাকবার্নিস পয়েন্ট বলি, এবং এখানে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স এই পয়েন্টের ভিতরে থাকে, এজন্য এই জায়গায় সবথেকে বেশি পেইন থাকে, তাহলে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স এখানে থাকে। এবং প্যারিটাল পেরিটোনিয়াম যেহেতু রিসলি ইনারভেটেড থাকে, এখানে লোকালাইজ সোমাটিক পেইনটা ভালো বোঝা যায়। আর অ্যাপেন্ডিসাইটিসের সব থেকে মোস্ট রিলায়েবল সিঙ্গেল ক্লিনিক্যাল সাইন আমরা বলি, এবং যত বেশি সাপোর্টিভ এবং গ্যাংগ্রিনাস স্টেজে পার্সেন্টটা যাবে তত বেশি পেইনটা বাড়বে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হইতে পারে, এইগুলা খুব সুন্দর করে আমাদের জানতে হবে, যে অ্যাপেন্ডিসাইটিসে পেশেন্ট মানে চিলড্রেন, অ্যাডাল্ট, এদেরকে আলাদা আলাদা করে বলবো। গ্যাস্ট্রেন্টাইটিসের মতো হইতে পারে, স্পেশালি পেলভিক যে অ্যাপেন্ডিসাইটিস ওইটা, এবং অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং এগুলো প্রেজেন্ট করবে, এবং ডায়রিয়া থাকে অনেক বেশি গ্যাস্ট্রেন্টাইটিসের ক্ষেত্রে, রাইট। এবং টেন্ডারনেস দেখা যায় যে মানে অ্যাবডোমিনাল পেইন থাকে এবং ভমিটিং থাকে, ঠিক আছে, গ্যাস্ট্রেন্টাইটিসও থাকতে পারে। ডায়রিয়া কিন্তু অনেক বেশি থাকে, এবং টেন্ডারনেস ইজ ডিফিউজ রাদার দেন রাইট ইলিয়াক ফোসা। এটা কার ক্ষেত্রে, গ্যাস্ট্রেন্টাইটিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। মানে গ্যাস্ট্রেন্টাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়া অনেক বেশি থাকবে, এটা একটা ফিচার গ্যাস্ট্রেন্টাইটিসে। অ্যাপেন্ডিসাইটিস হলে এত বেশি ডায়রিয়া থাকবে না। পাশাপাশি গ্যাস্ট্রেন্টাইটিসের পেইনটা শুধু রাইট ইলিয়াক ফোসা তেমন না, এটা দেখা যাবে মোটামুটি অ্যাবডোমেন দিয়ে আছে এটা। আর মেসেন্টিক অ্যাডেনাইটিসের ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় যে ভাইরাল ইনফেকশনের পরে ওই জায়গায় লিম্ফ নোড মানে লিম্ফ নোডগুলো ইনফ্লামেশন হতে পারে, মেসেন্টিক লিম্ফ নোডগুলো। তো এটার সাথে কীভাবে ডিফারেন্সিয়েট করবো, অ্যাকচুয়ালি এটাও ফিভার এবং রাইট ইলিয়াক ফোসা পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে, বাট আমরা আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারি যে ইনলার্জ লিম্ফ নোড আছে,
এবং অ্যাপেন্ডিক্সটা নর্মাল। এটা আমরা আল্ট্রাসাউন্ড করে আমাদের বুঝতে হবে, কারণ আসলে মেজেন্টিক লিম্ফ নোডগুলো বাহিরে তো ওইভাবে বোঝা যায় না, ভিতর দিকে বড় হয়েছে। মিকেলস ডাইভেটিকুলাম খুব ইম্পর্টেন্ট। মিকেলস ডাইভেটিকুলাম রুল অফ 2 নামে একটা কথা আছে এখানে, রাইট? হাউএভার তো এরা রাইট ইলিয়াক ফোসা পেইন নিয়ে প্রেজেন্ট করবে, বাট এরা কিন্তু আমাদের পিনলেস রেক্টাল ব্লিডিংও করতে পারে। সো এটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। এবং তার বাদে টেকনিশিয়াম 99 স্ক্যান করলেও কিন্তু আমরা এটা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি মিকেলস ডাইভেটিকুলাইটিসের। আর ইন্টারসাসেপশনটা আমরা ইম্পর্টেন্ট, যে ইন্টারসাসেপশনের ক্ষেত্রে আমরা জানি যে এপিসোডিক সিভিয়ার কলিকি অ্যাবডোমিনাল পেইন এবং রেড কারেন্ট জেলি স্টুল, এটা কিন্তু রেড কারেন্ট জেলি স্টুল, এটা একটি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। এবং একটা সসেজ শেপড মাস থাকে, পালপাবল হইতে পারে উপরের দিকে, রাইট? মানে দেখা যাবে যে রাইট ইলিয়াক ফোসা বা ওই রিজনটা ফাঁকা, বাট উপরের দিকে একটা মাস পাইছি, ঠিক আছে? হাইপোকন্ড্রিয়াক রিজন বা ওই রিজনগুলোতে আমি একটা মাস পাইছি, সসেজ শেপড একটা মাস ইন্টারসাসেপশনের ক্ষেত্রে। হ্যানো স্কোনলিয়ান পারপুরা, হ্যাঁ, এটা মানে হচ্ছে একটা স্মল ভ্যাসেল ভাস্কুলাইটিস, হ্যাঁ, ভাস্কুলাইটিস যেটা অ্যাবডোমিনাল পেইনও করতে পারে, কিন্তু পারপুরিক র্যাশ থাকবে লেগে বা বাটাকে, এটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। লোবার নিউমোনিয়া, অ্যাকচুয়ালি লোবার নিউমোনিয়া এর পেইনও অ্যাবডোমেনে রেফার হইতে পারে, বাট সেখানে রেসপিরেটরি ডিস্ট্রেস, ক্র্যাকেলস, কাফ, এই জিনিসগুলো আমি নিউমোনিয়া আসলে ডিফারেন্সিয়েট করতে পারবো। এরপর আসে অ্যাডাল্টদের কি হইতে পারে। অ্যাডাল্টদের ক্ষেত্রে মানে ক্রনস ডিজিজ হইতে পারে, তবে এখানে দেখা যাবে ওয়েট লস, অ্যানিমিয়া, কোনিক সিমটমস, ডায়রিয়া, এগুলো দিয়ে আমি আলাদা করতে পারি। এগুলো এই জায়গায় থাকবে, বাট অ্যাবডোমেন অ্যাপেন্ডিসাইটিস এগুলো থাকবে না। ইউরেটারি কলিক থেকে কীভাবে ডিফারেন্সিয়েট করবো? রেডিয়েটিং ফ্লাঙ্ক, মানে রেডিয়েটিং পেইন হবে স্পেশালি ফ্লাঙ্ক থেকে, সেটা গ্রোয়েন রিজন, হেমাচুরিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, প্রসাবের সাথে রক্ত বেরোচ্ছে এবং পেশেন্ট খুবই রেস্টলেস। এবং অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট ইউজুয়ালি নিরিবিলি বসে আছে, অনেক বেশি রেস্টলেস তা না, বাট ইউরেটারি কলিকের পেশেন্ট বা ধরো ইউরেটারে স্টোন, মানে ওই রিজনে স্টোন হয়েছে, কিডনি রিজনে এফেক্টেড হয়েছে, তাহলে কি এরকম হবে না, মানে তার রেস্টলেস থাকে। পারফোরেটেড পেপটিক আলসার যদি হয়, তাহলে সারেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হতে পারে, এবং সেক্ষেত্রে আমরা ডায়াফ্রামের নিচে ফ্রি গ্যাস পাবো, যেহেতু ফ্রি গ্যাস আন্ডার দ্য ডায়াফ্রাম এক্সরে করলে, এবং রিজিড বোর্ড লাইক অ্যাবডোমেন কিন্তু আমি পাবো পারফোরেটেড। আচ্ছা, টর্শন অফ টেস্টিস, শিভার টেস্টিকুলার পেইন হবে, যেটা অ্যাবডোমেনে রেফার করতে পারে, কিন্তু এই টেস্টিকুলার পেইনটি ইম্পর্টেন্ট, এবং এখানে ক্রিমাস্টিক রিফ্লেক্স কিন্তু লস থাকে। প্যানক্রিয়াটাইটিসে এপিগাস্ট্রিক পেইন হবে, যেটা ব্যাকে যাবে, সো এটার সাথে অ্যাপেন্ডিসাইটিসের অত বেশি মানে মিল নাই। আর অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, একটা ফিমেল তার অ্যাপেন্ডিসাইটিস হলে আমার অনেক কিছু মাথায় রাখতে হবে। মিচেল মার্স সিনড্রোম নামে একটা কথা আছে, এক্ষেত্রে মিড ওভুলেটরি পেইন হয়, মানে সাইকেলের 13তম দিনে বা ওরকম টাইমে পেইন হচ্ছে, সাডেন শার্প, বাট পেইনটা শর্ট লিভ থাকে এবং ফিভার থাকে না, লিউকোসাইটিসও থাকে না, মিচেল মার্স সিনড্রোম। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পাইলোনেফ্রাইটিস, রাপচার্ড ইক্টোপিক প্রেগনেন্সি, এটা ইম্পর্টেন্ট, এবং সেক্ষেত্রে মহিলার মিস পিরিয়ডের হিস্ট্রি, তারপরে ভ্যাজেনাল ব্লিডিংয়ের, ভ্যাজেনাল মানে সিক্রেশনের হিস্ট্রি, এরকম বেশ কিছু হিস্ট্রি কিন্তু থাকবে, এবং তার শোল্ডার টিপ পেইনও থাকতে পারে, হ্যাঁ। এবং প্রেগনেন্সি টেস্টও এসেন্সিয়াল, প্রেগনেন্সি টেস্ট আমরা করব। আর টর্শন অথবা রাপচার্ড ওভারিয়ান সিস্ট, এটা হচ্ছে ইউনিল্যাটারাল পেলভিক পেইন হবে, এবং টেন্ডার, এখানে আমরা একটা অ্যাডনেক্সাল মাস পাইতে পারি, হ্যাঁ, অ্যাডনেক্সাল মাস পাইতে পারি। অ্যাডনেক্সাল মানে হচ্ছে আমাদের ফেলোপিয়ান টিউব এবং ওভারি, এই দুটোকে একসাথে বলা হয় অ্যাডনেক্সা। এখানে কোনো একটা মাস বা সোয়েলিং পাবো। অ্যান্ডোমেট্রিওসিস যেটা হয় যে সাইক্লিক্যাল, মানে মেনস্ট্রুয়েশনের টাইমেই কিন্তু পেইনটা হবে, সেই জন্য মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নেওয়া ইম্পর্টেন্ট। এবং পেশেন্ট ডিসমেনোরিয়া হতে পারে, মানে যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে তখন অনেক বেশি ব্লিডিং হচ্ছে, ডিসপ্যারোনিয়া হতে পারে, সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় অনেক বেশি ব্লিডিং হয়, সরি অনেক বেশি পেইন হয়। এল্ডারলিদের ডাইভার্টিকুলাইটিস, ইন্টেনশনাল অবস্ট্রাকশন, কলোনিক কার্সিনোমা একটা মানে হইতে পারে, ডিডি। কলোনিক ক্যান্সার হইলে ওয়েট লস, পালপেবল মাস, অ্যানিমিয়া, কোনিক পেইন, এই বিষয়গুলো থাকবে। এই কয়েকটা কথা আমরা এখানে একটু মনে রাখবো, তারপরে আরও বেশ কিছু জিনিস হইতে পারে। আর অ্যাপেন্ডিকুলার লাম কি জিনিস, যে লোকালাইজড ইনফ্লামেটরি মাস ফর্মেশন হয়েছে, যেটা 3 থেকে 5 দিন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের অ্যাটাকের পরে শুরু হয়েছে, মানে পাওয়া গেছে মাসটা, এবং ওমেন্টাম এবং বায়োর লুপসগুলো এখানে ইনফ্লামড অ্যাপেন্ডিক্সের এখানে আসছে, ইনফেকশনটা কন্ট্রোল করার ট্রাই করতেছে, এবং একটা প্রোটেক্টিভ মেকানিজম জেনারেলাইজ পেইটোনিটিস বা পারফোরেশন যাতে না হয়ে যায় সেটার জন্য। এখানে কি কি থাকে? অ্যাপেন্ডিক্স থাকে, মেজো অ্যাপেন্ডিক্স থাকে, এবং গ্রেটার ওমেন্টাম আসে, গ্রেটার ওমেন্টাম, তারপরে টার্মিনাল আইলিয়াম এবং সিকামও কিছুটা এটা ফরমেশন করতে পারে, এবং অ্যাডজেসেন্ট প্যারিটাল পেরিটোনিয়ামও কিছুটা কন্ট্রিবিউট করতে পারে, এবং সারাউন্ডিং স্মল বায়োল লুপও কন্ট্রিবিউট করতে পারে। বাট এখানে মেইনলি ইম্পর্টেন্ট অ্যাপেন্ডিক্স, মেজো অ্যাপেন্ডিক্স, গ্রেটার ওমেন্টাম, টার্মিনাল আইলিয়াম এবং সিকাম এর কিছু পার্ট, এবং অ্যাডজেসেন্ট পেরিটাল পেরিটোনিয়াম। তো ডে 3-তে দেখা যায় যে মাসটা অ্যাপেয়ার করে এবং গার্ডিং প্রেজেন্ট থাকতে পারে, অ্যাবডোমিনাল গার্ড। আর 4 থেকে 5তম দিনে
মানে মাছটা আরও বেশি ভালো বোঝা যায় এবং রিজিডিটি অতটা মানে থাকে না। 5 থেকে 10তম দিনে এই মাছটা চলে যায়, কারণ তখন দেখা যায় যে তারা আর আসলে ইনফেকশনটা কন্ট্রোল করতে পারতেছে না, ওয়াল অফ করতে পারতেছে না। পরবর্তীতে এই অ্যাপেন্ডিকুলার লামটা অ্যাপেন্ডিকুলার অ্যাক্সেসে কনভার্ট হয়ে যেতে পারে। ক্লিনিক্যাল ফিচার্স কি? অ্যাকচুয়ালি পেশেন্টের একটা হিস্ট্রি থাকবে যে তার অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের অ্যাটাক হয়েছিল, তার 3 থেকে 5 দিন পরে যে হচ্ছে এই মাসটা তো ফর্মেশন হয়েছে, এবং লো গ্রেড ফিভার, অ্যানোরেক্সিয়া, ম্যালিস এগুলো তো থাকবে, এবং একটা মাস পাবো যেটা পালপেবল, স্মুথ, টেন্ডার একটা মাস হবে, এবং গার্ডিং হবে। পরবর্তীতে গার্ডিং চলে যায়, মাসেল গার্ড, এবং টেকিকার্ডিয়া থাকলে থাকতে পারে। ওভারলাইং স্কিন একটু ওয়ার্ম হইতে পারে। আমরা সিবিসি করব, আল্ট্রাসাউন্ড করতে পারি, সিটি স্ক্যান করতে পারি। এটার ফেট কি? অ্যাপেন্ডিকুলার লামটা স্পন্টেনিয়াসলি রিজলভ হয়ে যাবে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে, আর পারসিস্টেন্স অথবা ইনলার্জমেন্ট হইতে পারে আরও বেশি বেশি, আর সাপোরেশনও হইতে পারে যেটা পরবর্তীতে অ্যাপেন্ডিকুলার অ্যাক্সেস ফর্মেশন করবে। তাহলে এরকম বেশ কয়েকটা কন্ডিশন হতে পারে যে ধরো অ্যাপেন্ডিকুলার মাসটা রিজলভ হয়ে গেছে এবং আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিচ্ছি, ঠিক আছে, সেরে গেছে, অথবা এটা পারসিস্টেন্ট হয়ে গেছে, অনেক বেশি বড় হয়েছে এবং এক পর্যায়ে দেখা গেছে এরা অ্যাক্সেস ফর্মেশন করে ফেলছে লামটা। তাহলে মনে রাখবা আমরা কেন এখন অ্যাপেন্ডিকুলার লামকে ইম্পর্টেন্স দিই। অ্যাপেন্ডিকুলার লামে যদি একটা পেশেন্ট আসে, আমি তাকে পাইলাম, ধরলাম, অপারেশন করে দিলাম, তাহলে কিন্তু হবে না। আমার এখানে ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি করা লাগে বা অ্যাপেন্ডেক্টমি করা লাগে। এখানে আমি সাথে সাথে অপারেশন করতে পারবো না, ঠিক আছে। এখানে অশনার শেরেন রেজিমেন নামে একটা কথা আছে, এই কথাটা খুবই ভালো, ইম্পর্টেন্ট, এবং এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। অশনার শেরেন রেজিমেন, এটাতে আমরা কি করি, পেশেন্টকে একটা রুল ফলো করে ট্রিটমেন্টটা দিই, যে ফার্স্ট টাইম তাকে কমপ্লিট বেড রেস্ট দিব, তার টেম্পারেচার, পালস, বিপি এগুলো মনিটর করব, এবং অ্যাবডোমিনাল যে মাসটা আছে ওইটা আমি মনিটর করব। তারপরে নাথিং পার ওরাল বা আইভি ফ্লুইড দেওয়া, আইভি অ্যান্টিবায়োটিক দেওয়া, এবং অবশ্যই অ্যারোবিক অ্যানারোবিক দুইটা সাপোর্টই দিব, সেফালোস্পোরিন এবং মেট্রোনিডাজল দুইটাই দিছি, এইগুলা দিব। তারপরে অ্যানালজেসিক বা আরও যা যা দরকার সেগুলা, ভমিটিংয়ের জন্য হায়োসিন এগুলা দিতে পারি। তাহলে এইগুলা আমি যখন দিব, এটা হচ্ছে ইনফ্লামেশনটা সেটেল করার জন্য আমি দিচ্ছি, যাতে ইনফ্লামেশনটা সেটেল হয়, কোনো বায়োল ইনজুরি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে কেন আমি অপারেশনের সাথে সাথে অ্যাপেন্ডিক্টমি করবো না, কারণ যদি আমি সাথে সাথে অ্যাপেন্ডিক্টমি করতে যাই তাহলে বায়োল ইনজুরি হইতে পারে, ফিকাল ফিস্টুলা হইতে পারে। সো এগুলো প্রিভেনশনের জন্য আমি সাথে সাথে অপারেশন করবো না, ফার্স্ট ইনফ্লামেশনটা সিল হবে, এবং এজন্য আমি কিন্তু এই ম্যানেজমেন্টগুলো দিতে থাকবো। বাট আমি দেখলাম যে আমি এই ম্যানেজমেন্টগুলো দিতেছি, বাট তারপরে তার পালস মানে পালস অনেক বেশি সবসময়, এবং তারপর অ্যাবডোমিনাল পেইন আরও বাড়ছে, এবং সেটা স্প্রেড করে আশেপাশেও চলে গেছে, এবং ওই মাসের সাইজটাও বাড়ছে, অ্যাবডোমিনাল লাম্পটার সাইজ, মানে অ্যাপেন্ডিকুলার লাম্পটার সাইজ, এবং অ্যাবসেস ফর্মেশনের সাইনগুলো আছে। অ্যাবসেস ফর্মেশনের সাইন মানে কি? টেম্পারেচার বেড়ে গেছে, ওই জায়গাটার কালার হয়তো বা চেঞ্জ হয়েছে, টেকিকার্ডিয়া হয়েছে, সো আরও অনেকগুলো ফিচার্স আমি পাচ্ছি। তো তখন আমি কিন্তু এই ট্রিটমেন্ট আর কন্টিনিউ করবো না, ঠিক আছে, এই ট্রিটমেন্ট আর কন্টিনিউ করবো না। এবং কেন আসলে আমরা মানে এই ওয়াশনার সেরিন রেজিমেনের যে এই ফিচারগুলো, তখন সেগুলো আর কন্টিনিউ করা যাবে না আসলে, তখন হচ্ছে মানে কনজারভেটিভ ম্যানেজমেন্ট তখন স্টপ করতে হবে। হাউএভার এখন কথা হচ্ছে যে ওয়াই অ্যাপেন্ডিসেক্টমি ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইনিশিয়ালি, অর্থাৎ কেন আমরা সাথে সাথে অ্যাপেন্ডিসেক্টমি করে দিচ্ছি না, ওয়াশনার সেরিন রেজিমেন্টটা ফলো করতেছি, কারণ এখানে বায়োল ইনজুরি রিস্ক থাকে, ফিকাল ফিস্টুলার রিস্ক থাকে, এবং আমরা বলি যে ব্লিডিং এর চান্স বেশি থাকে, কারণ এখানে অ্যাডেশন থাকে, ডেন্স অ্যাডেশন থাকে, ওখানে ভাস্কুলারিটি বেশি থাকে, এবং দেখা যায় যে ইনফ্লাম যে টিস্যুগুলো সেগুলো ইজিলি টিয়ার করতে পারে, এবং আনসেফ ডিসেকশন ঠিকভাবে কাটা যাবে না, বেশি ব্লিডিং হওয়ার চান্স থাকবে। এই জন্য আমরা বলি যে অ্যাপেন্ডিকুলার লাম্পের ট্রিটমেন্ট দিয়ে পরবর্তীতে আমরা 4 থেকে 6 উইকস বা একটা পার্টিকুলার টাইম পরে 6 সপ্তাহ পরে হয়তো আমরা অ্যাপেন্ডিসেক্টমি করবো, ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি। ধরো অ্যাবসেস ফর্মেশন হয়ে গেল লাম্প থেকে, তাহলে সেক্ষেত্রে অনেক বেশি ফিভার থাকবে। অ্যাবসেস ফর্মেশনের ফিচার হচ্ছে ফিভার থাকবে, চিলস থাকবে, রাইগর থাকবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে, পেইনটা আরও বেশি বেশি হবে, টক্সিক অ্যাপিয়ারেন্স থাকবে, পেশেন্ট খুবই টক্সিক, খারাপ লাগতেছে, রাইট ইলিয়াক ফোসার ওই জায়গায় মাসটা বড় হয়েছে, এবং তারপর হচ্ছে টেন্ডার ওয়ার্ম সোয়েলিংটা খুবই টেন্ডার ওয়ার্ম, এবং টেকিকার্ডিয়া আছে, এবং অ্যাবডোমিনাল ওয়াল অ্যাক্সেসের উপরে ওই জায়গায় খুবই শক্ত হয়ে গেছে। সিবিসি করতে পারি, আল্ট্রাসাউন্ড করতে পারি, ওইগুলো সেম। আর ম্যানেজমেন্ট কি? অ্যাবসেস হয়ে গেলে রিসাসিটেশন করবো, ওই সেম আইভি ফ্লুইড, অক্সিজেন, অ্যানালজেসিক্স, ব্রড স্পেকট্রাম আইভি অ্যান্টিবায়োটিক তো দিতে হবে, এবং সেক্ষেত্রে মেট্রোনিডাজল এবং সেফালোস্পোরিন দুইটা। আর যেহেতু অ্যাবসেস হয়ে গেছে তাই আমি কী করবো, পার্কিউটিনিয়াস ড্রেনেজ, সেটা আল্ট্রাসোনো গাইডেড বা সিটি গাইডেড হতে পারে, সেক্ষেত্রে অ্যাক্সেসিবল অ্যাক্সেসগুলো আমি এভাবে পার্কিউটিনিয়াস ড্রেনেজ করে ফেলবো। আর ল্যাপ্রোটমি বা ল্যাপ্রোস্কোপি করবো যদি অ্যাক্সেস ড্রেনেবল না হয়, অথবা পেশেন্ট আরও অবস্থা খারাপ হয়ে গেছে, তাহলে আমি ল্যাপ্রোটমি বা ল্যাপ্রোস্কোপি করবো। আর ইন্টারভাল অ্যাপেন্ডিক্টমি 6 থেকে 12 সপ্তাহ পরে করবো, তখন ইনফ্লামেশনটা আসলে রিগ্রেস করে যায় আস্তে আস্তে, ঠিক আছে, রিকারেন্ট যাতে না হয়, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস যাতে রিকারেন্স হয়, সো আমরা পরবর্তীতে ইন্টারভাল অ্যাপেন্ডিক্টমি করতে হবে। আর অ্যাবসেস শান্ত কোথায় হয় মোস্ট কমনলি? রেট্রোসিকাল
তারপর হচ্ছে সাবসিকাল, পিরিয়াইলিয়াল, পোস্টাইলিয়াল, পেলভিক অ্যাবসেস, এগুলো কিন্তু হইতে পারে। এই সকল অ্যাপেন্ডিক্সে অ্যাবসেস ফর্মেশন হইতে পারে এবং অ্যাপেন্ডিকুলার লাম্প তাহলে 3 থেকে 5 দিন পরে ফর্মেশন হয় এবং এখানে যেহেতু অনেক বাউল ইনজুরি, ফিকাল ফিস্টুলা চান্স থাকে, তাই আমরা সাথে সাথে অ্যাপেন্ডিসেক্টমি করব না। এবং অ্যাবসেস হচ্ছে যদি মাসটা রিজলভ না করতে পারে তাহলে আমরা ড্রেনেজ দিয়ে এবং অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করার ট্রাই করব এবং ইনফ্লামেশন রিজলভ করে গেলে পরবর্তীতে 6 থেকে 12 উইকস পরে হয়তো আমরা একটা অপারেশন করতে পারি। আচ্ছা, এবং রাইট ইলিয়াক ফুলের সাথে মাসের কি কি কারণ থাকতে পারে? মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে অ্যাপেন্ডিকুলার মাস, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, আইলোসিক্যাল টিবি হইতে পারে। আর আমরা বলি যে রাইট ইলিয়াক ফুলের সাথে একটা মাসের কারণ হইতে পারে আইলোসিক্যাল টিবি, এটা খুব ইম্পর্টেন্ট, এবং কার্সিনোমা সিকাম, এটা বলতেই হবে। তার বাদে হচ্ছে লিম্ফেডেনোপ্যাথি হইতে পারে, লিম্ফেডেনোপ্যাথি, আইলিয়াক লিম্ফেডেনোপ্যাথি, সোয়াস অ্যাবসেস হইতে পারে, এটা টিউবারকুলোসিস বা স্টেফিলোককাস ইনফেকশনের কারণে হইতে পারে। এই কয়েকটা হচ্ছে ইম্পর্টেন্ট। আরও অনেক কারণে হতে পারে, বাট এই কয়েকটা ইম্পর্টেন্ট। কার্সিনোমা সিকাম, ক্রনস ডিজিজের কারণে হতে পারে, টার্মিনাল আইলেইটিস যদি হয়, তাহলে অ্যাপেন্ডিকুলার মাস, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, আইলিওসিক্যাল টিউবারকুলোসিস, কার্সিনোমা সিকাম, ক্রনস ডিজিজ, আইলিয়াক লিম্ফেডেনোপ্যাথি, সোয়াস অ্যাবসেস। ওকে, তারপর আসা যাক যে অ্যাডিশনাল কজ ইন মেল, ম্যালিগনেন্ট চেঞ্জ ইন আনডিসেন্ডেন্ট টেস্টিস, সেখানে যদি ম্যালিগনেন্ট চেঞ্জ হয় তাহলে সেটাও একটা মাস রিপ্রেজেন্ট করতে পারে। ফিমেলে ওভারিয়ান সিস্ট বা ফাইব্রয়েড ইউটেরাস। আর রাইট ইলিয়াক ফুলের সাথে পেইনলেস যদি সোয়েলিংয়ের কথা বলেন তাহলে কার্সিনোমা সিকাম এবং সার্কোমা অফ দ্য আইলিয়াম বা কন্ড্রোমা ইন দ্য আইলিয়াম, তাহলে সেক্ষেত্রেও কিন্তু নট পেইনলেস হইতে পারে টিউমার। আর লেফট ইলিয়াক ফুলের সাথে লাম্পের কারণ কী কী হইতে পারে? সেক্ষেত্রে আমার ডায়াবেটিকুলাইটিস, তারপরে কার্সিনোমা অফ সিগময়েড কোলন বা ক্রনস ডিজিজ হইতে পারে, টার্মিনাল আইলেটিস গুলো সেটার কারণে হইতে পারে, বা ওই জায়গায় লিম্ফেডেনোপ্যাথি হইতে পারে, আইলিয়াক লিম্ফেডেনোপ্যাথি, সোয়াস অ্যাবসেস হইতে পারে ওই সাইডেও সেম। ওই কারণগুলো আসলে ঘুরে ফিরে সেম। ফিমেলদের ক্ষেত্রে ওভারিয়ান সিস্ট টিউমার, তারপর আনডিসেন্ডেন্ট টেস্টিসের ম্যালিগনেন্ট চেঞ্জের কারণে হইতে পারে ওই সাইডে, কন্ড্রোসার্কোমা এর কারণে হইতে পারে, বাট এখানে মেইনলি সিগময়েড কোলন, কার্সিনোমা সিগময়েড কোলন, ক্রনস ডিজিজ, এগুলোই মেইনলি, লিম্ফেডেনোপ্যাথি এগুলা। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাইট ইলিয়াক ফুলের সাথে হলে কী কী হতে পারে? সেম কথা আসলে রাইট ইলিয়াক ফুলের সাথে ইম্পর্টেন্ট কি আইলিয়াক আর্টারি অ্যানিউরিজমও হতে পারে, এই কথা একটু জানতে পারি যে পালসাটাইল টেন্ডার একটা মাস রিপ্রেজেন্ট করে, যদি এটা রেয়ার। এবং ধরো একটা পার্সন মাস আছে, অল্টার্ড বায়োল হ্যাবিট আছে, ওয়েট লস আছে, তাহলে কি চিন্তা করবো? তাহলে আইলোসিক্যাল টিউবারকুলোসিস চিন্তা করতে পারি। এক্ষেত্রে কোনিক একটা কন্ডিশন, নাইট স্ট্রেস থাকবে, ওয়েট লস থাকবে, বি সিমটম যেগুলো থাকবে। কার্সিনোমা অফ সিকাম হতে পারে অ্যানিমিয়া, ওল্ডার এজ, অল্টার বায়োল হ্যাবিট, ক্রনস ডিজিজ হতে পারে, ডায়রিয়া থাকবে, কোনিক পেইন থাকবে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকবে, অ্যাপেন্ডিকুলার লাম্পও হতে পারে। ঠিক আছে, কারণ অ্যাপেন্ডিকুলার লাম্পের জায়গাও কিন্তু অল্টার বায়োল হ্যাবিট হইতেই পারে, ওয়েট লস হইতেই পারে, বাট মেইনলি ফার্স্টে তিনটে ইম্পর্টেন্ট। এই তিনটা কিন্তু সারা খুব বেশি শুনতে চাই। পাস ফর্মেশন করছে অ্যাপেন্ডিকুলার লাম্পে, অ্যাবসেস হয়েছে, সেটা কীভাবে বুঝবো? যে মাসটা 5 দিনের পরে রিডিউস হয়নি কনজারভেটিভ থেরাপি দেওয়ার পরে, এবং মাসটা খুবই টেন্ডার, স্মুথ, ডাল সোয়েলিং, এবং দেখা গেছে যে লোয়ার মার্জিনটা ইনডিস্টিংক্ট, এবং অনেক বেশি ফিভার, রাইগর্স, কাঁপুনিতে জ্বর, এবং অনেক বেশি টেকিকার্ডিয়া, লোকাল পেইন বাড়তেছে, কমতেছে না, এবং ওই জায়গাটা খুবই গরম, লাল হয়ে গেছে, লোকাল রাইজ অফ টেম্পারেচার অনেক বেশি আছে। কার্সিনোমা সিকাম আর অ্যাপেন্ডিকুলার লাম্পকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করবো? মনে রাখবে যে কার্সিনোমা সিকাম এটা ইউজুয়ালি ওল্ডার এজে এফেক্ট করে, পেইনলেস একটা লাম্প থাকবে, অ্যাপেন্ডিসাইটিস হিস্ট্রি নাই, এবং অনেক বেশি যে লাম্পটা বা সোয়েলিংটা সেটা হার্ড, এবং সেটা ফিক্সড হয়ে হয়তো বা যাইতে পারে, অ্যানিমিয়া থাকতে পারে, যেহেতু একটা ক্রনিক কন্ডিশন এল্ডারলিদের এফেক্ট করতেছে, এবং বায়োল হ্যাবিট অল্টার্ড থাকে। অ্যাপেন্ডিকুলার লাম্পে বায়োল হ্যাবিট অল্টার্ড থাকে না, অ্যানিমিয়া অ্যাবসেন্ট থাকে সাধারণত, এবং দেখা যায় যে লাম্পটা ডিফাইন, অত বেশি ডিফাইন না, এবং ফিক্সড থাকতে পারে অ্যাপেন্ডিকুলার লাম্পে। আর অ্যাপেন্ডিসাইটিসের হিস্ট্রি প্রেজেন্ট এনি এজে হইতে পারে, আর পেইনফুল একটা মাস কিন্তু আমরা পাই এখানে। অ্যাপেন্ডিকুলার লাম্প আর আইলিওসিক্যাল টিবির মধ্যে, অ্যাপেন্ডিকুলার লাম্প যে কোনো এজে হইতে পারে, লো গ্রেড ফিভার, ওই সেম ফিচারগুলো, বাট আইলিওসিক্যাল টিবিতে কি ওল্ডার এজে হয়, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, নাইট স্ট্রেস, ওয়েট লস, এবং এখানে কোনো অ্যাপেন্ডিসাইটিসের হিস্ট্রি নাই, অ্যানিমিয়া থাকতে পারে, অল্টার্ড বায়োল হ্যাবিট থাকবে, টিউবারকুলিন টেস্ট পজিটিভ হবে, যেহেতু টিউবারকুলোসিস, এবং স্টুল অ্যাসিড ফাস্ট ব্যাসিলে যদি আমরা চেক করি এখানে পজিটিভ হতে পারে আইলিওসিক্যাল টিবিতে। এই কয়েকটা কথা আমরা একটু জানবো, এবং আমরা জানি যে আসলে টিউবারকুলোসিস, মানে টিউবারকুলোসিস নিয়ে আমরা জানছি, আইলিওসিক্যাল টিবি। এখন আসলে আমরা কিছু ক্যান্সার কিন্তু হইতে পারে, অ্যাপেন্ডিক্সের যে ক্যান্সার হয় সেটার নাম কার্সিনয়েড টিউমার, এটা একটু মনে রাখো, একটা নিউরো এন্ডোক্রাইন টিউমার, এবং এগুলা এন্টেরোক্রোমাফিন সেল থেকে তৈরি হয়, এটা একটা নাম আছে। এন্টেরোক্রোমাফিন সেলের এক নাম কি? কুল চিটস্কাই সেল, কুল চিটস্কাই সেল, কুল চিটস্কাই সেল। এবং কার্সিনোমা লাইক, এটার মানে স্লো গ্রোথ হয় এদের, এবং আর্জেন্টো ফিনোমাসও বলা হয়, যেহেতু এন্টেরোক্রোমাফিন সেল থেকে হয়, এটাকে আর্জেন্টো ফিনোমাসও বলা হয়।
এবং কাকে, এই কার্সিনয়েড টিউমারকে। এবং এরা ফার্ম হয়, শক্ত হয়, সলিড হয়, এবং কালারটা ইয়েলো টেন টিউমার, মানে ইয়েলোইশ কালার হয় কিছুটা। এবং এখানে সেরোটোনিন ডিপোজিট করতে পারে, কারণ অ্যাকচুয়ালি তোমরা জানো যে এটা একটা নিউরোএন্ডোক্রাইন টিউমার। সো এরা কি করতে পারে, সেরোটোনিন যে হরমোন লাইক সাবস্টেন্স এটা তৈরি করতে পারে। এবং নিউরোএন্ডোক্রাইন এন্ডোক্রোমোফিল সেল থেকে এরা অ্যারাইজ করে আমরা ক্রিপস অফ লাইভার কোন থ্রুআউট দ্য জিআইটি আমরা এটা পাইতে পারি। সো শুধু অ্যাপেন্ডিক্স হবে তা না, অ্যাপেন্ডিক্স মোস্ট কমন, তা বাদে আইলিয়ামে হইতে পারে, রেকটামে হইতে পারে, আদার জিআইটি সাইট যেমন স্টোমাক, কোলন, ডিউনামেও হইতে পারে। আর এক্সট্রা জিআইটি বলতে প্যানক্রিয়াস, বিলিয়ারি ট্র্যাক্ট, ব্রঙ্কাস, টেস্টিস, এই সকল জায়গাতেও হইতে পারে। ওকে ফাইন। এখন আসো যে কি কি জিনিস এই কার্সিনয়েড টিউমার তৈরি করতে পারে। ভেরি ইম্পর্টেন্ট, সেরোটোনিন তৈরি করতে পারে, হিস্টামিন তৈরি করতে পারে, প্রোস্টাগ্ল্যান্ডিন, ক্যালিক্রেইন, সাবস্টেন্স পি, নিউরোপেপটাইড কে, এগুলো তৈরি করতে পারে, ভেসাকটিভ পেপটাইড তৈরি করতে পারে। এবং এরা ফোরগাট যদি কার্সিনয়েড হয় তাহলে সেটা আমরা জানি ব্রঙ্কিয়াল, থাইমিক, গ্যাস্ট্রোজেনাল, প্যানক্রিয়াস এগুলোকে এফেক্ট করতে পারে। মিডগাট কার্সিনয়েড হচ্ছে জেজুনাল, আইলিয়াল, অ্যাপেন্ডিক্সিয়াল, এবং রাইট কোলিক কোলনের রিজনটাকে এফেক্ট করতে পারে। হাইনগাট কার্সিনয়েড ডিস্টাল কোলন এবং রেকটামকে এফেক্ট করতে পারে। ক্লিনিক্যাল ফিচার কি, মোস্টলি অ্যাসিমটোমেটিক থাকে, কোন একটা ইনসিডেন্টালি হয়তো এটা ডায়াগনোসিস হবে। ওই যে ধরো একটা পার্সন তার হয়তো বা কার্সিনয়েড টিউমার কারণে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অবস্ট্রাকশন করছে লুমেন, তাহলে এই কার্সিনয়েড টিউমারটা এটা ওই ওই সময় আর কি ডায়াগনোসিস হয়েছে ধরো, ঠিক আছে। সাধারণত খুবই ছোট সাইজের থাকলে এটা বোঝা যায় না। এবং এটা অ্যাবডোমিনাল পেইন করতে পারে, অবস্ট্রাকশন করতে পারে, ডায়রিয়া করতে পারে। এবং হাইনগাট টিউমারগুলো হাইনগাটে যদি হয়, রেকটামে বা ধরো আমাদের ডিস্টাল করে না, তাহলে কনস্টিপেশন, ব্লিডিং, রেকটাল টেনেসমাস এগুলো করতে পারে। এবং কার্সিনয়েড সিনড্রোম নামে একটা কথা আছে যেগুলো হইতে পারে যখন লিভার মেটাস্টেসিস হয়ে এরা সেরোটোনিনকে মানে মেটাবলিজম হইতে দেয় না, তখন এটা হইতে পারে। তখন দেখা যাবে কার্সিনয়েড সিনড্রোমে কী কী হইতে পারে, ডায়রিয়া, ব্রঙ্কো স্পাজম, ব্রঙ্কো কনস্ট্রিকশন, এবং ফ্লাশিং অফ ফেস, মানে ফেস লাল লাল হয়ে গেছে, আপার চেস্টও লাল লাল হয়ে গেছে। পাশাপাশি যারা অ্যালকোহল নেয় তাদের ক্ষেত্রে বেশি হবে, অ্যালকোহল নেওয়ার পরে এরকম হয়ে গেছে। প্যালপিটেশন হইতে পারে, পালমোনারি এবং ট্রাইকাসপিড রিগার্জিটেশন, রেডিশ ব্লু সায়ানোসিস হইতে পারে। তারপরে বরবরিগমি, মানে হচ্ছে বায়াল সাউন্ডস অনেক বেশি শোনা যাচ্ছে, এটাকে আমরা বলি বরবরিগমি। তো এরকম হইতে পারে। তার মানে এইগুলোকে আমরা বলি কার্সিনয়েড সিনড্রোমের ফিচার্স, ঠিক আছে। ডায়রিয়া, ব্রঙ্কোস্পাজম, ফ্লাশিং অফ ফেস, লাল লাল হয়ে যায়, প্যালপিটেশন হওয়া, পালমোনারি ট্রাইকাসপিড রিগার্জিটেশন, সায়ানোসিস থাকতে পারে। ইনভেস্টিগেশন আমরা যখন করব তখন আমরা দেখতে পারি যে সেরোটোনিন এক্সেস পাচ্ছি আমরা। তারপরে অক্টেরোটাইড, এটা মানে কি, অক্টেরোটাইড মানে কি, অক্টেরোটাইড হচ্ছে সোমাটোস্ট্যাটিন অ্যানালগ একটা ড্রাগ, হ্যাঁ। তাহলে এটাকে আমরা কি করি, এটাকে আমরা বলি সুইচ অফ ড্রাগ, হ্যাঁ। তো সোমাটোস্ট্যাটিন পজিটিভ টিউমার, সো এই জন্য আমরা অক্টেরোটাইড স্ক্যানটা করবো। তারপরে আমরা আরও বেশ কিছু জিনিস দেখতে পারি, হরমোনাল লেভেলগুলো বা সিটি স্ক্যান স্টেজিং এবং লোকালাইজেশনের জন্য হয়তো বা করতে পারি। সার্জিক্যাল রিসেকশন হচ্ছে ডেফিনেটিভ ট্রিটমেন্ট। তারপরে অ্যাপেন্ডেক্টমি, যদি টিউমারটা অ্যাপেন্ডিক্স টিপে হয় এবং সেটা 1 সেন্টিমিটার কম থাকে তাহলে আমি অ্যাপেন্ডেক্টমি করে দিব। আর যদি এমন হয় যে সাইজ 2 সেন্টিমিটারের বেশি এবং সিকাল ওয়াল ইনভেশনও করে ফেলছে তাহলে রাইট হেমিকোলেক্টমি করবো। আর স্মল বাউল টিউমার যদি 1 সেন্টিমিটার থেকে ছোট হয়, কোনো মেটাস্টেসিস করে নাই, তাহলে জাস্ট সেগমেন্টাল ডিসেকশন করে দিব। যদি মাল্টিপল কার্সিনয়েড হয় এবং লিম্ফ নোড ইনভলভমেন্ট হয় তাহলে রেডিক্যাল ডিসেকশন করতে হবে। যদি হেপাটিক বা আমাদের লিভারকে মেটাস্টেসিস করে তাহলে হেপাটিক আর্টারি লাইগেশন, এম্বোলাইজেশন এগুলো করতে হবে। অক্ট্রিওটাইড, ঠিক আছে, যেটা একটা সোমাটোস্ট্যাটিন অ্যানালগ, সেটা হচ্ছে আমরা কিন্তু এই ড্রাগটা সাধারণত ভালো একটা কাজ করে। আমরা বলি কার্সিনয়েড সিনড্রোম যদি হয় তাহলে সেগুলো কন্ট্রোল করতে আর কি। ওকে, এবং এরা স্লো গ্রোয়িং একটা টিউমার, নিউরোএন্ডোক্রাইন ম্যালিগনেন্সি, যারা সেরোটোনিন তৈরি করতে পারে এবং কার্সিনয়েড সিনড্রোম করতে পারে। লিভার মেটাস্টেসিস করলে তারপরে হচ্ছে মেলি কার্সিনয়েড সিনড্রোম বা সিস্টেমিক সিনড্রোমগুলো তৈরি করতে পারে। তাহলে অ্যাপেন্ডিক্সের কি কি পজিশন থাকতে পারে, দেখো একটা রেট্রোসিকাল, মানে সিকামের পেছন দিক থেকে চলে আসছে। এটা যদি আমরা সামনের দিক থেকে দেখাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি এটা পেছন দিক থেকে চলে গেছে, এই জন্য এটাকে বলে রেট্রোসিকাল এবং এটাই সবথেকে কমন, ঠিক আছে। তারপরে পেলভিক একটা আছে। পেলভিক কোনটা বলো তো? পেলভিক হচ্ছে এই যে এটা যেটা বেরোইছে, সো পেলভিক্সের দিকে পেলভিক। আর এটা হচ্ছে আমাদের আইলিয়াম, যেটা আমাদের আমরা জানি স্মল ইন্টেস্টাইনের লাস্ট পার্ট, আইলিয়াম আর কি। তো আইলিয়ামের সামনে দিয়ে যেটা গেছে সেটা প্রি আইলিয়াল, আর আইলিয়ামের পেছন দিক দিয়ে যেটা গেছে সেটা পোস্ট আইলিয়াল, ওটা আইলিয়ামের পেছন দিক দিয়ে গেছে। তাহলে মনে রাখবো সব থেকে লিস্ট কমন হচ্ছে পোস্ট আইলিয়াল। ওকে, তাহলে এরকম। আর সিকামের নিচ দিয়ে নেই মারছে, একেবারে নিচ দিয়ে, তাহলে সেটা হচ্ছে আমরা বলি সাবসিকাল। প্যারাসিকাল মানে হচ্ছে এই যে সিকাম, রাইট, এটা তো সিকাম, এটা তো সিকাম। তাহলে সিকামের দেখো, সিকামের প্যারালালি এরা যাচ্ছে, প্যারালালি মানে সিকামের সাথে প্যারালালি যাচ্ছে, প্যারালালি, এই জন্য এটার নাম প্যারাসিকাল। মোস্ট কমন রেট্রোসিকাল, তারপরে সেকেন্ড মোস্ট কমন হচ্ছে পেলভিক। তো এই কয়েকটা কথা আমরা একটু মাথায় রাখবো। আর অ্যাপেন্ডিক্সের ম্যাকবার্নিস পয়েন্টটা দেখো, তাহলে এটা হচ্ছে অ্যান্টারোসুপিয়ার আইলিয়াক স্পাইন,
আর এটা হচ্ছে আম্বলিকাস, আর এটা এন্টারস বাই অ্যালেক্স স্পাইন। মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3, এদের যে জাংশন, এই জাংশনের এই জায়গায় ম্যাকবার্নিস পয়েন্ট। আচ্ছা, এবং অ্যাপেন্ডিকুলার বেস, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট পজিশন। আমরা বলি যে 3 টিনিয়া কোলাই। টিনিয়া কোলাই মানে হচ্ছে লঙ্গিটিউডিনাল ব্যান্ডস অফ মাসেলস, যেটা লার্জ ইন্টেস্টাইনের অ্যালং এ রান করে। ঠিক আছে, যেমন ধরো এই যে টিনিয়া কোলাই, হ্যাঁ, এই যে টিনিয়া কোলাই, তাহলে এরকম রান করে লঙ্গিটিউডিনাল মাসেল ফাইবারগুলো। তাহলে এটাকে বলি 3 টিনিয়া কোলাই এখানে মিট করে এই বেসে, অ্যাপেন্ডিকুলার বেসে। বেস কোনটা অ্যাপেন্ডিক্সের? ওকে, অ্যাপেন্ডিকুলার বেস মানে হচ্ছে যেটা সিকামের সাথে পোস্টেরিয়র মিডিয়াল পার্টে যেখানে লাগতেছে ওইটাকে বললাম বেস। আর ম্যাকবার্নিস পয়েন্টটা সব থেকে বেশি টেন্ডারেন্স থাকে, এবং এই ম্যাকবার্নিস পয়েন্টে অ্যাকচুয়ালি বেসটা থাকে অ্যাপেন্ডিক্সের। ব্লাড সাপ্লাই কি? অ্যাপেন্ডিকুলার আর্টারি। তাহলে দেখো, এই যে হচ্ছে আমাদের সুপিরিয়র মেজেন্টিক আর্টারি, এটা থেকে এই যে যেটা, এটা হচ্ছে আইলিওকোলিক আর্টারি, এটা থেকে পরবর্তীতে এই জায়গায় অ্যাপেন্ডিকুলার আর্টারি। তাহলে এই কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। এবং যেহেতু আমাদের মেজো অ্যাপেন্ডিক্স দিয়ে রান করে এই আর্টারিটা, অ্যাপেন্ডিকুলার আর্টারিটা, এবং আমরা বলি যে টিপের রিজনটাতে সব থেকে মেজো অ্যাপেন্ডিক্স থাকে না বললেই চলে, ফলে ওই জায়গাতে থ্রম্বোসিস এবং পারফোরেশন হওয়ার চান্স বেশি। কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্সেসরি অ্যাপেন্ডিকুলার আর্টারি থাকতে পারে, যেটাকে আমরা আর্টারি অফ সীসা চালাম নামে একটা নাম দেই, যেটা পোস্টেরিয়র সিকাল আর্টারি ব্রাঞ্চ হতে পারে। এবং আমরা কীভাবে ডেভেলপ করে, আসলে অ্যাট বার্থ দেখা যায় ফার্স্টে একটা টিউবুলার স্ট্রাকচার থাকে, এবং পরবর্তীতে সিকাম যখন গ্রো করতে থাকে তখন এরা রেট্রোসিকাল বা যে পজিশনগুলোর কথা বলছি ওরকম, আলহামদুলিল্লাহ, ওরকম বিভিন্ন পজিশনে এরা শিফট করতে পারে। হবে এখন আসলে যে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস অবস্ট্রাকটিভ, নন অবস্ট্রাকটিভ হতে পারে। নন অবস্ট্রাকটিভ ইউজুয়ালি হইলেও ক্যাটারাল সেটাকে আমরা বলি, এবং চিলড্রেনদের হতে পারে। অবস্ট্রাকটিভ ফিকোলিক মোস্ট কমন, তারপরে ফুড পার্টিকেলস, তারপরে রাউন্ডোর্ম বা এখানে মেইনলি অ্যান্ট্রোবিয়াস ভার্মিকুলারিসটা মেইনলি অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। উইটা বা ফরেন বডি বা কার্সিনোইড টিউমার দ্বারা হইতে পারে। ইনফ্যান্ট এবং এল্ডারলিদের তেমন একটা হয় না, যদি হয় তাহলে পারফোরেশনের চান্স বেশি। ফিকুলির দ্বারা হইলেও পারফেকশন চান্স বেশি। টিনস, আর্লি 20s মেলদের বেশি হয়। ক্লিনিক্যাল ফিচার্স একটা ট্রায়াড আমরা বলি, যে পেইন থাকবে, ফার্স্টে প্রিল্যাম্বিক্যাল পেইন থাকে যেটা ভিসেরাল পেইন, পরবর্তীতে শিফট করে রাইট এলেক্ট পৌঁছাতে যায় লোকালাইজ টু প্যারাটাল পেইন, প্যারাটাল পেইনকে এফেক্ট করে, এবং পেইনের পাশাপাশি ফিভার থাকে, নজিয়া ভমিটিং থাকে। এটাকে আমরা মার্ফিস ট্রায়াড বলি, হ্যাঁ, যদি এটা অতটা পপুলারলি বলা হয় না, আগে বলা হতো, বাট মার্ফিস ট্রায়াড বলা যেতে পারে। আর অ্যানোরেক্সিয়াও কিন্তু সাথে থাকবে, অ্যানোরেক্সিয়াটাও থাকে, এটা ইম্পর্টেন্ট। টেকিকার্ডিয়া, পালস বেশি থাকবে, ফিভার থাকবে, ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারেন্স থাকবে, পয়েন্টিং সাইন থাকবে, রপসিং সাইন থাকবে। এই জিনিসগুলো আমি বলে আসছি যেহেতু আর বলবো না। সো রপসিং সাইন কেন পজিটিভ হবে? আমি লেফট আই লেগ ফুসাতে দিলাম কেন, রাইট আই লেগ ফুসাতে পেইন হলো? কারণ দেখা যায় বাবেল লেফট থেকে রাইটে চলে যাচ্ছে, অথবা ইয়ার রাইটে চলে যাচ্ছে ওই প্রেস করার কারণে লেফট সাইডে। সোয়াস সাইন বা এটাকে কোপ সোয়াস সাইনও বলা হয়। এটা মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যদি ফ্লেকশন করি হিপকে, মেনলি এখানে এই কথাটা বাদ, সোয়াস সাইনে আমরা মেনলি হাইপার এক্সটেনশন করবো। ঠিক আছে, হাইপার এক্সটেনশন যদি করি রাইট সাইডের হিপটাকে, তাহলে সেক্ষেত্রে পেইন হবে, রাইট লেগ ফোসাতে পেইন হবে, বা আমরা বলি পেইন হবে ওভারঅল। আর অপটেটার সাইনে আমরা ফ্লেকশন করবো ফার্স্টে হিপকে, নিকে, পরবর্তীতে আমি ইন্টারনাল রোটেশন বা মিডিয়াল রোটেশন করবো হিপকে, পরবর্তীতে হচ্ছে পেইন হবে। তারপরে আরও কিছু সাইনের কথা বলা হয়, ডানফি সাইন, অ্যারন সাইন, টেনহর্ন সাইন, এগুলো আমাদের তো জানা ইম্পর্টেন্ট না। বাট ডানফি সাইন মানে কি? কাফ দিলে পেইন হচ্ছে, ওই অ্যাপেন্ডিক্সের পেইনটা। অ্যারন সাইন মানে কি? এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন হচ্ছে রাইট লেগ ফোসা প্রেস করার পরে। আর টেনহর্ন সাইন মানে হচ্ছে রাইট লেগ ফোসা প্রেস করার পরে মানে মানে রাইট টেস্টিস পুল করলে রাইট লেগ ফোসাতে পেইন হচ্ছে। সো এইগুলো আসলে কিছু নন স্পেসিফিক সাইন, এগুলো আমাদের জানার দরকার নাই। আর স্পেসিফিক সাইন যেমন ধরো যদি রেট্রোসিক্যাল অ্যাপেন্ডিসাইটিস হয়, তাহলে অ্যাবডোমিনাল রিজিডিটি থাকে না, কারণ সোয়াস সাইড প্রেজেন্ট থাকে। টিপিক্যাল ফিচার্স নিয়ে সে আসবে না। আর পেলভিক অ্যাপেন্ডিসাইটিস হলে ব্লাডার ইরিটেশন করতে পারে, এবং সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, ডায়রিয়া, এবং ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করলে পেইন হয়, জিনিসগুলো হতে পারে। অপারেটর সাইন পজিটিভ থাকতে পারে। পোস্টেলিয়াল অ্যাপেন্ডিসাইটিসে এটা ডায়াগনোসিস করা সব থেকে বেশি ডিফিকাল্ট, এবং আমরা বলি যে এটা লিস্ট কমন এমনিতেও, এবং এটা সায়েন্স থাকে না বললেই চলে, এবং ডিপ প্রেশার দিলেও পেইন হচ্ছে না, এরকম একটা বিষয়। পেইন হলে খুবই কম। ল্যাব ফাইন্ডিংস আমরা টোটাল লিউকোসাইট কাউন্ট বেশি পাবো, নিউট্রোফিল বেশি পাবো, সিআরপি বেশি পাবো। ইমেজিংয়ে ইনভেস্টিগেশন চয়েস আমরা বলি বাচ্চাদের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি, বড়দের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, বাট তা বাদে আমরা কন্ট্রাস্ট ইনহাল সিটি স্ক্যানটা করে ভালো ডায়াগনোসিস করতে পারি। প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে ইউএসজি বা এমআরআই ক্যান বি আ গুড অপশন। এবং আমরা যদি ইউএসজি করি তাহলে কি বলি, ব্লাইন্ড ইন্ডিং টিবুলার একটা স্ট্রাকচার আমরা পাই, এখানে ভালো করে বোঝা যাচ্ছে না। এবং দেখা যায় যে আমরা যে প্রফটা ইউজ করতেছি, প্রফ যখন দিয়ে এক্সামিনেশন করতেছি, মানে দেখতে আল্ট্রাসাউন্ডতে আমরা দেখার ট্রাই করবো, তখন ওই জায়গায় ব্যথা করবে পেশেন্টের। ঠিক আছে, বা অ্যাপেন্ডিক্স আসলে একটু ফ্লুইড কালেকশন পাইতে পারি, আমরা ফিকুলিক থাকলে সেটা ভালো করে বুঝতে পারি হয়তো। বা ম্যান্ট্রেলস স্কোরিং সিস্টেম বা অ্যালভার্ডো স্কোর, এটা আমরা বলে আসছি। এখানে কেন ম্যান্ট্রেলস বলা হয়? কারণ দেখো এমএ মাইগ্রেশন মানে প্রত্যেকটার ফার্স্ট যে লেটার সেটা
তাহলে এতে হচ্ছে অ্যানোরেক্সিয়া, নরসিয়া, ভমিটিং, এগুলো সিমটমস এবং প্রত্যেকটা এক স্কোর। এখন আমি বলছিলাম পরবর্তীতে যখন সাইন শুরু হবে 2 দিব আমরা ফার্স্টে, তাহলে টেন্ডারনেস যেহেতু 2 আর বাকিগুলো একই, রিবাউন্ড টেন্ডারনেস, এলিভেটেড টেম্পারেচার একই আছে। লিউকোসাইটোসিস এটা 2 যেহেতু ল্যাব ফাইন্ডিং শুরু হয়েছে। আর শিফট অফ হোয়াইট ব্লাড সেল কাউন্ট টু লেফট এটা মানে 1। তাহলে এটা বোঝানো হয়েছে। এবং তাহলে টোটাল 10-10-এর মধ্যে যদি 5-এর কম থাকে তাহলে আনলাইকলি অ্যাপেন্ডিসাইটিস না, 5 থেকে 8 হলে ইউএসজি দ্বারা কনফার্ম করতে হবে, 9 থেকে 10 হলে মোটামুটি আমরা শিওর এর কাছাকাছি যাই যা হয়তো অ্যাপেন্ডিসাইটিস আছে। আর মডিফাইড অ্যালবার্টাস করে আমার এই লাস্টের পয়েন্টটা জাস্ট বাদ দিচ্ছে, 1 পয়েন্ট বাদ দিচ্ছে, টোটাল 9 পয়েন্ট। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে মেসেন্ট্রিক লিম্ফ্যাডেনাইটিস যেটা ইয়ারসেনিয়া দ্বারা হইতে পারে, এটা পেশেন্ট হাই ফিভার থাকবে, ইনলার্জ লিফ নোড থাকবে, যেটা ইউএসজি করে দেখতে হবে। মিকলস ডাইভার্টিকুলাইটিস হতে পারে, ইন্টারসাসেপশন হতে পারে, এগুলো মেনলি বাচ্চাদের ক্ষেত্রে। অ্যাডাল্টদের ক্ষেত্রে ইউরিটারি কলিক, বায়োল অবস্ট্রাকশন বা টর্শন বা হচ্ছে গ্যাস্ট্রোএন্ট্রাইটিসের ফিচারগুলো থাকতে পারে। অ্যাডাল্ট ফিমেলে মিসেল মার্ক সিনড্রোম, এন্ডোমেট্রিওসিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, রাপচার এক্টোপিক প্রেগন্যান্সি। তারপরে ম্যানেজমেন্টে আমরা বলি যে নাথিং ফর ওরাল, আইভি ফ্লুইড, আইভি অ্যান্টিবায়োটিক, অ্যারোবিক কাভারেজ এবং অ্যানারোবিক দুইটাই কাভারেজ থাকতে হবে। পেন কিলার আমরা দিতে পারি যদি লাগে। আর আমরা হচ্ছে এটা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, ঠিক আছে। আর আমরা বলি যে সাধারণত আমরা কনজারভেটিভ যে ম্যানেজমেন্ট সেটা তো তখনই দিই আমরা ফার্স্টে ট্রিটমেন্ট একটাই, যে কাউন্সিলিং করে সার্জারি করে দিব, এটা ট্রিটমেন্ট, এটা ডেফিনিটিভ, মানে অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে, সেটা ওপেন বা ল্যাপ্রোস্কোপি, এটা হচ্ছে ট্রিটমেন্ট। আর এই যে জিনিসগুলো যে কনজারভেটিভলি আমি ম্যানেজ করার ট্রাই করবো, সেটা শুধু তখনই যখন সার্জারি করতে পারতেছি না কোনো একটা কারণে, ধরো অ্যাপেন্ডিকুলার লাম্প হয়েছে, আমি সার্জারি করতে পারবো না তখন, কারণ এখানে অনেক হাই রিকারেন্স রেট থাকে, অপারেশন করে দেওয়াই ভালো, অনেক বেশি রিল্যাপস করতে পারে, রিকারেন্ট হতে পারে। অ্যাপেন্ডিসেক্টমি ওপেন করা যেতে পারে। ওপেন করা গেলে আমরা বলি ইনসিশনের কথাটা এখানে ইম্পর্টেন্ট। ইনসিশন হচ্ছে আমরা ম্যাকবার্নির যে পয়েন্টটা আছে ওই রিজন দিয়ে আমরা ইনসিশন দিই। এবং আমরা ওপেন যে অ্যাপেন্ডিসেক্টমি করি সেখানে আমরা ধরো এই যে হচ্ছে আম্বিলিকাস, এটা রাইট এলিয়াক ফোসা, এবং এই জায়গায় ধরো ম্যাকবার্নি পয়েন্ট, তো ম্যাকবার্নি পয়েন্টে ধরো এই জায়গায় একটা লাইন, স্পাইন আম্বিলিকাল লাইন, এবং এই বরাবর যদি আমরা একটা ইনসিশন দিই এটা ভার্টিক্যালি, তাহলে সেটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে গ্রিড আইরন ইনসিশন। আর গ্রিড আইরন যে ইনসিশনটা, তাহলে এটা আমি দিতে পারি, এবং গ্রিড আইরন ইনসিশনটার মাধ্যমে আমরা বাসেল স্প্লিটিং করি, আমরা এক্সটার্নাল অবলিক অ্যাপোডিউরেসিস এবং ইন্টারনাল যে অবলিক এদের মধ্যে স্প্লিটিং করি, স্প্লিটিং এর থ্রুতে আমরা এই ইনসিশনটাতে যাই। আর রাদারফোর্ড বরিসের যে ইনসিশন সেটা আমরা বাসেল কাট করি। রাদারফোর্ড বরিসের ইনসিশনটা যদিও এই সাইডে দেখা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এই সাইডই, হ্যাঁ। তাহলে রাদারফোর্ড বরিসের ইনসিশনটা একটা ইনসিশন আছে, এটা আমরা মাসেল কাট করি আর কি। আর লেজ ইনসিশন যেটা, দেখো লেজ ইনসিশনটা খুব ইম্পর্টেন্ট, এটাতে আমরা এরকম স্কিন ক্রিজ বরাবর ইনসিশন দিই, ফলে দেখা যায় এখানে কসমেটিক পারপাসটা মেইনটেইন হয়। তাহলে কসমেটিক পারপাসে মেইনটেইনের জন্য লেজ ইনসিশন ভালো একটা অপশন, এবং এটাকে বিকিনি ইনসিশন বা স্কিন ক্রিজ ইনসিশনও বলা হয়। এবং ইনসিশনটা মেইনলি এই মিড ক্লাভিকুলার মানে ক্লাভিকুলার মিড পয়েন্ট এবং মিড ইকুইডাল পয়েন্ট, মানে ওভারঅল কথা মিড ক্লাভিকুলার লাইন বরাবর আমি 2 সেন্টিমিটার বিলো দ্য আম্বিলিকাস তারপরে দিচ্ছি আর কি ইনসিশনটা, লেজ ইনসিশন স্কিন ক্রিজ বরাবর। কি কি স্ট্রাকচার অ্যাকচুয়ালি আমরা কাট করি অ্যাপেন্ডিসেক্টমি করার সময়, একটা কি করতেছি, একটা হচ্ছে স্কিন কাট করলাম, সুপারফিশিয়াল ফাসা, সেক্ষেত্রে ক্যাম্পাস ফাসা, স্কার্পা ফাসা এগুলা, তারপরে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরেসিস কাট করলাম, তারপরে মাসেল থাকবে, পরবর্তীতে পেরিটোনিয়াল ফ্যাট, পরবর্তীতে পেরিটোনিয়াম। সো এইভাবে কিন্তু আমি এই সকল স্ট্রাকচার আমি এনকাউন্টার করব। আর আমরা বলি যে আমরা যখন আসলে ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিক্টমি করি তখন আমরা 3টা পোর্ট ইউজ করি, রাইট। একটা হচ্ছে আম্বিলিকাস, আমরা বলি আম্বিলিকাল পোর্ট বা আম্বিলিকাসে একটু নিচে দিতে পারি, এটা 10 মিলিমিটারের মতো হয়, 10 মিলিমিটারের একটা পোর্ট, ক্যামেরা পোর্ট বলি এটাকে আমরা, ক্যামেরা, হ্যাঁ। আর তারপরে লেফট আইলিয়াক ফোসাতে আমরা একটা দিই। আর সুপ্রা পিউবিক মানে পিউবিসের উপর দিয়ে একটা দিই, এটা হচ্ছে 5 মিলিমিটারের পোর্ট হয়, এবং এটাকে আমরা ওয়ার্কিং পোর্ট বলি, ঠিক আছে। মিড লাইন বরাবর এটা লোকেশন কিন্তু, এবং এটাকে আমরা ওয়ার্কিং পোর্ট বলি। আচ্ছা, 2 থেকে 3 সেন্টিমিটার অ্যাবভ দ্য পিউবিক সিম্পাইসিস এটাকে আমরা দিই আর কি, সুপ্রা পিউবিক। আর আরেকটা আছে লেফট আইলিয়াক ফোসা, তো লেফট আইলিয়াক ফোসা যেটা, এটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্কিং বা ডিসেক্টিং পোর্ট এটাকে বলা হয়, এবং এটাও 5 মিলিমিটার মতো হয়। তাহলে দুইটাই 5 মিলিমিটার, জাস্ট 10 মিলিমিটার হচ্ছে ইনফ্রা আম্বিলিকাল যে পোর্টটা। তাহলে একটা কথা বলতে পারো যে ভাই আমাদের হচ্ছে কি বলে রাইট এলিয়াক ফোসাতে কেন দিলাম না, অ্যাপেন্ডিক্স তো রাইট এলিয়াক ফোসাতে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা রাইট এলিয়াক ফোসাতে কিন্তু দেই না, মানে এটা ইনজুরির চান্স, মানে একটা ইনজুরি ক্রিয়েট করতে পারে। এবং দেখো এখানে একটা ট্রায়াঙ্গুলার মতো ক্রিয়েট হয়েছে, এবং এই ট্রায়াঙ্গুলার ফিল্ডটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ট্রায়াঙ্গুলার জিনিসটা করা অনেক ইম্পর্টেন্ট, এখানে আমরা বলি
যে এটা গুড ভিজুয়ালাইজেশনে হেল্প করে, তারপরে ফিউ ইনস্ট্রুমেন্ট মুভমেন্টে হেল্প করে, সেফ ডিসেকশনে হেল্প করে এবং ইজি অ্যাপেন্ডিক্স রিমুভাল আমাদের হেল্প করে। তাহলে এটা ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিক্টমি, এটা ভালো। বাট জনশক্তি বা জনবল যদি না থাকে বা প্রপার ফ্যাসিলিটিস না থাকলে তো আর করা যাবে না। তারপর আসলে যে অ্যাপেন্ডিক্সকে আমার ফার্স্ট লোকেট করতে হবে। অ্যাপেন্ডিসাইটিসের সময় অবশ্যই মানে আমি যখন ঢুকলাম, এই কয়েকটা লেয়ার পেনিটেট করে আমি ঢুকলাম ওপেনেই, ধরো ওপেন অ্যাপেন্ডিসেক্টমিতে ঢোকার পরে আমার ফার্স্টে অ্যাপেন্ডিকটা লোকেট করতে হবে, ওই যে থ্রি টিনিয়া কোলাই যেখানে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স, ওই রিজনটা আমার লোকেট করতে হবে। তারপরে আমি অ্যাপেন্ডিকুলার যে আর্টারিটা ওইটাকে ফার্স্টে লাইগেট করবো, লাইগেট করে দিব, মানে লাইগেট করে দিব, পুরো আটকে দিব। আটকে দেওয়ার পরে অ্যাপেন্ডিক্সটাকে আমি বেয়ার করবো, মানে মেজো অ্যাপেন্ডিক্স থেকে ওইটাকে আমি মানে বেয়ার করলাম আর কি, খালি খালি করলাম। তারপর হচ্ছে বেসটাকে ক্রাশ করবো, মানে অ্যাপেন্ডিক্সের যে বেসটা আছে, ধরো এই যে বেসটাকে আমি পুরো এই জায়গাটাতে একেবারে পুরো, সরি, এই জায়গাটাতে ধরো একেবারে ক্রাশ করে দিলাম, একেবারে বেঁধে দিলাম আর্টারি ফোরসেপস দিয়ে ফর এক্সাম্পল। তাহলে এটা করে দিলাম। এটা করে দেওয়ার পরে ফার্স্টে ক্রাশ করলাম, ধরো ট্রান্সফিক্স করলাম, একেবারে ফিক্স করে দিলাম। তারপরে ধরো আমি এই জায়গায় ফিক্স করলাম, ফিক্স করার পরে আমি এটাকে এখান থেকে কাট দিলাম, এখান থেকে কেটে দিলাম, এতটুকু অ্যাপেন্ডিক্স কেটে দিলাম আমি। কিন্তু দেখো নিচে এতটুকু রয়ে গেছে, এটাকে বলি আমি স্টাম্প। যতটুকু রয়ে গেছে এটাকে বলি স্টাম্প, যতটুকু রেখে আমি কাটছি। এই স্টাম্পটা বেশি বড় রাখা যাবে না, আমরা বলি যে 4 থেকে 5 মিলিমিটার থেকে ছোট হইতে হবে। কেন? কারণ এটা যদি এর থেকে বেশি হয় তাহলে এটা থেকে পরবর্তীতে অ্যাপেন্ডিসাইটিস লাইক ফিচার্স প্রেজেন্ট আবার নিয়ে আসতে পারে, যেটাকে বলি স্টাম্প অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, এটা কিন্তু একটা কমপ্লিকেশনের মধ্যে পড়ে। তারপরে আমি যেই লেয়ারগুলো ওপেন করছিলাম ওটাকে আমার আবার ক্লোজ করতে হবে। আচ্ছা, ধরো অ্যাপেন্ডিক্সাইটিস করতে, মানে অ্যাপেন্ডিসেক্টমি করতে আমি ঢুকলাম, ঢোকার পরে আমি কিভাবে মানে অ্যাপেন্ডিসাইটিস খুঁজবো সেটা বলছি, যে টিনিয়া কোলাই লোকেট করে আমি এটা লোকেট করবো। ধরো অ্যাপেন্ডিক্স যাই দেখলাম যে ইনফ্লামড না, যখন আমি দেখছি ইনফ্লাম না, তখন আমি কি করবো, আমি মিকেল ডাইভার্টিকুলাইটিস আছে কিনা ওটা, বা মিকেল ডাইভার্টিকুলাম ওই পার্সেন্টটা আছে কিনা ওটা দেখার জন্য আমি আইলেমের 2 ফিট, মানে লাস্ট 2 ফিট অফ আইলিয়াম ওই জায়গাটা আমি সার্চ করবো। পরবর্তীতে আমি মিকেল ডাইভার্টিকুলাম দেখবো, যদি ইনফ্লাম থাকে আমি রিসেকশন অ্যানাস্টোমোসিস করে দিয়ে আসবো, আর যদি ইনফ্লাম না থাকে তাহলে আমি অ্যাপেন্ডিসেক্টমি করে দিয়ে আসবো। ওকে, আর ইনফ্লামড বেস অফ অ্যাপেন্ডিক্স যদি থাকে, মানে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স ইনফ্লাম, তাহলে আমার বেসটা ক্রাশ তো করা যাবে না, বাট এখানে পার্স্টিং সুইচার ইউজ করতে হবে, অথবা জেড স্টিচ দিতে হবে, এরকম একটা টার্ম আছে, অথবা লিনিয়ার স্টাপলার ইউজ করা যেতে পারে যদি বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স ইনফ্লাম থাকে। আর যদি আমরা দেখি যে বেস এবং অ্যাডজাসেন্ট সিকাল ওয়ালও গ্যাংগ্রিনাস হয়ে গেছে, তাহলে রাইট হেমিকোলেক্টমি করবো। ক্রনস ডিজিজ অ্যাপেন্ডিসাইটিস যদি হয়, তাহলে সিকাম যদি হেলদি থাকে তাহলে অ্যাপেন্ডিসেক্টমি করবো, তাহলে ফিকাল ফিস্টুলার চান্স কম থাকবে। বাট যদি ইনফ্লাম থাকে সিকাম, তাহলে আমার কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিতে হবে, কারণ ফিকাল ফিস্টুলার চান্স সেখানে বেশি থাকে। কি কি কমপ্লিকেশন হইতে পারে, একটা হচ্ছে ব্লিডিং হইতে পারে অ্যাপেন্ডিকুলার আর্টারি থেকে, তারপরে উন্ড ইনফেকশন হইতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার সার্জারি করতে গেলে। বাদে এখানে ইলিও ইঙ্গুইনাল বা ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভগুলো ইনজুরি হতে পারে, এবং মনে রাখবে অ্যাপেন্ডিসেক্টমি করার পরে পার্সেন্টের কিন্তু ইঙ্গুইনাল হার্নিয়াও হইতে পারে, রাইট সাইডের ইঙ্গুইনাল হার্নিয়া, হ্যাঁ, কারণ এই নার্ভগুলো ইনজুরি হয়, এবং পোর্টাল পাইমিয়া হইতে পারে, এটা আমরা বলে আসছি, এটা সার্জারির কারণেও হইতে পারে। পেলভিক অ্যাবসেস হইতে পারে, ফিভার, পেলভিক ডায়রিয়া, এবং সেক্ষেত্রে স্টাফ অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে, যেটা আগে বলে আসছি, যদি বেশি স্টাফ রেখে আসি। অ্যাপেন্ডিকুলার পারফোরেশন দিয়ে আমি যথেষ্ট কথা বলছি, চিলড্রেন, এল্ডারলি, প্রেগনেন্সি, অ্যাডহেশন, ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন, ডায়াবেটিস মেলাইটাস, এবং যেটা হচ্ছে ফিকুলিক, এগুলা বেশি চান্স থাকে। পেইটোরাইটিসের ফিচার কি কি? পেইটোরাইটিস যদি পারফোরেশন হচ্ছে পেইটোরাইটিস করবে, সেক্ষেত্রে রিবাউন্ড টেন্ডারনেস থাকবে, এবং গার্ডিক থাকবে, বোর্ড লাইক রিজিডিটি থাকবে, এবং পেইন তো থাকবেই। অ্যাপেন্ডিক্টমি যেটা, এটা লোয়ার মিডলাই ডিসিশন দিয়ে কখন আমরা করি, যদি পারফোরেশন হয়ে যায় তখন আমরা লোয়ার মিডলাই ডিসিশন এবং ডিসিশন আছে সেটা দিতে পারি। এটা কেমন আমি তোমাকে একটু দেখাই, এই যে লোয়ার মিডলাই ডিসিশন, সেটা আমি কখন দিই, যখন হচ্ছে পারফোরেশন হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রেগনেন্সিতে যদি হয় তাহলে আমরা বলি যে মোস্ট কমন নন অবস্টেট্রিক্যাল অ্যাবডোমিনাল ইমার্জেন্সি, অর্থাৎ প্রেগনেন্সি টাইপে যদি হয়, অবস্টেটিক্যাল না, মানে প্রেগনেন্সি রিলেটেড কিছু না, বাট তা বাদে বাইরের কোনো একটা প্রবলেম, অ্যাপেন্ডিক্সাইটিস হয়েছে, সেটা একটা ইমার্জেন্সি কন্ডিশন কিন্তু, এবং সেক্ষেত্রে আমরা বলি যে পেশেন্ট রাইট আইলের সাথে পেইন আছে, এবং এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা প্রেজেন্ট করতে পারে, বা রাইট আইলের একটু উপরেও পেইনটা থাকতে পারে, আলট্রাসোনোগ্রাফি করবো, যদি সেটাই কনক্লুসিভ হয় তাহলে এবারেই করতে পারি। এবং আনট্রিটেড যদি থাকে বা পারফোরেশন হয়ে যায়, তাহলে সেটা কিন্তু ফিটাল লস বা প্রিটার্ম লেবার করতে পারে, সেই জন্য এই জিনিসটা আবার ট্রিট করতে হবে, এবং সেক্ষেত্রে ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিক্টমি করা হয়, যে কোনো ট্রাইমাস্টাই করা যাবে। আমরা ইউজুয়ালি বলি যখন প্রেগনেন্সি টাইপে কোলিসিস্টাইটিস হয়, তখন আমরা সেকেন্ড ট্রাইমাস্টার অপারেশন করতে পারি, বাট এখানে কিন্তু যে কোনো ট্রাইমাস্টারে করতে পারবো। এবং কোলিসিস্টাইটিস, আচ্ছা, ওই কথাটা এখানে বলা হয়েছে, কনজারভেটিভ ব্যালেন্স ফার্স্ট থার্ডে দিই, সেকেন্ড আমি ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টাইটিস করে ফেলতে পারি। আচ্ছা, এরপর আসো যে আমরা অ্যাপেন্ডিকুলার লাভ, ওভেনটা বাওয়েল, এগুলা জাবেল ডাফ হয় ইট লাভ অ্যাপেন্ডিক্সের উপরে, এবং এগুলা অ্যাকুট টাইটালিয়া ফোসা পেইড হয়তো বা আছে, এবং
সেটা হচ্ছে এখানে আমরা অস্টার সেরি রেজিমেন্ট ফলো করি অ্যাপেন্ডিকুলার লাভে, সেক্ষেত্রে আমি এক্সপেক্টেড বা নট অপারেটিভ ম্যানেজমেন্ট ডার্ভিক পার ওরাল আইভি ফ্লুইড আইভি অ্যান্টিবায়োটিক্স পেইন কিলার এগুলো দিতে পারি, এবং ভাইটাল টেম্পারেচার সাইজ অফ লাভ পেইন এগুলো মনিটর করবো। এগুলাতে যদি রিকভারি করে যায়, রিকভারি করার এই জিনিসগুলো কমতেছে, তাহলে পেশেন্টকে ডিসচার্জ করে দিতে পারি, এবং পরবর্তীতে বলবো যে আপনি হচ্ছে 6 সপ্তাহ পরে আসবেন, আগে আপনার ইন্টারভাল অ্যাপেন্ডেক্টমি করে দিব। বাট যদি কন্ডিশন ওরসেট হয়, ভালো হয় নাই, তাহলে সেটা কীভাবে বুঝবো? পালস রেট বেড়ে গেছে, ফিভার তো কমেই নেই, কাপড় দিয়ে আরও জ্বর আসতেছে, লাভ বাড়ছে, লিউকোসাইট কাউন্ট বেড়ে গেছে, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেসে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তাহলে কি করতে হবে? আবার অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হলে সেটাকে আবার এক্সট্রা পেরিটোনিয়াল ড্রেনেজ তো করতে হবে, সেক্ষেত্রে একটা পিকটিল ক্যাথেটার ইউজ করা যেতে পারে। ওকে, তাহলে সেই জিনিসটা কিন্তু করতে হবে, এবং তখন আর এই রেজিমেন্টগুলো তো ফলো করে লাভ নেই, ওর সেট হয়ে গেলে কন্ডিশন। অ্যাপেন্ডিকুলার টিউবার মধ্যে নিউরাইটিক টিউবার আছে, সেটা আমরা বলছি, এবং এটা টিপে বেশি হয় সব থেকে, এবং অ্যাসিম্পটোমেটিক পেইন, ফিচার অফ অ্যাপেন্ডিসাইটিস সেগুলো রিপ্রেজেন্ট করতে পারে, অ্যাসিম্পটোমেটিকও থাকতে পারে, ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়, এবং আমরা এখানে বেশ কয়েকটা টেস্টের কথা বলছি, ওই টেস্টগুলো আমরা করতে পারি। এটা নিয়ে বাকি কথাগুলো আসলে আগে বলে আসছি, যদি 2 সেন্টিমিটার থেকে বড় হয় এবং ক্লোজ টু দ্য বেস হয়, তাহলে আমি রাইট হেমিকোলেক্টমি করবো। বাট 2 সেন্টিমিটার থেকে ছোট এবং বেস থেকে দূরে টিপের ওই রিজন দিয়ে, সেক্ষেত্রে 1 সেন্টিমিটার থেকে ছোট হলে সিম্পল অ্যাপেন্ডিক্টমি করে দিলেই হচ্ছে, এবং বেস্ট অ্যাপেন্ডিক্স রিমুভ করছি। আর যদি 1 থেকে 2 সেন্টিমিটার মতো হয়, তাহলে আমি রাইট হেমিকোলেক্টমি করবো। এবং আসলে এদের সাইজটা অনেক ইম্পর্টেন্ট প্রোগ্রেসিভ ফ্যাক্টরের মধ্যে। আমাদের এই কার্সিয়ার টিউবার সাইজ যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে আবার ব্যারেজমেন্টটা মানে সেটা বেশি ডেঞ্জারাস, সাইজ ছোট থাকলে সমস্যা নেই। গবলেট সেল কার্সিয়ার আবার একটা কথা আছে, এটা রেয়ার টিউবার, এটা একটা মানে নিউরোএন্ডোক্রাইন টিউবার না, ট্রু। এরা নিউরোএন্ডোক্রাইন এবং গ্ল্যান্ডুলার উভয় কম্পোজিশনই থাকতে পারে, এবং এরা লিফ নোডে তারপরে পেরিটোনিয়াম এ ছড়াই যাইতে পারে। এবং আমরা বলি যে এরা অ্যাডিনোকার্সিনোমাতে আমরা যেভাবে ট্রিটমেন্ট দিই, সেভাবে এদেরকে আমরা ট্রিটমেন্ট দিই, যে রাইট রেডিকাল হেমিকোলেক্টমি এবং কেমোথেরাপি এগুলো দেবে, এটাকে ট্রিটমেন্ট দিতে পারি। এপিথেলিয়াল টিউবার, এটার মধ্যে নন বিউসিডিয়াস হতে পারে। বিউসিডিয়াস যেটা, এটা নন বিউসিডিয়াস মানে হচ্ছে এই যে নিউরোএন্ডোক্রাইন টিউবার অফ অ্যাপেন্ডিক্স, আর বিউসিডিয়াস মানে হচ্ছে মিউকোসিল টাইপের আর কি। তো মিউকোসিল যেটা, এটাতে হচ্ছে মিউকোসিল মানে আমরা বুঝতে পারতেছি যে মিউকাস জমে একটা কম্পোজিশন। হাউএভার এটা আমাদের অত জানার দরকার নেই। আচ্ছা, এখানে জাস্ট কয়েকটা কথা আমি একটু বলি, যে আমরা যখন ক্যান্সার রিসেকশন করি, ধরো ক্যান্সার একেবারে পুরো রিসেক্ট করে দিয়েছি, কোনো টিস্যু বাকি নেই, এটা মানে R0, এটা আমাদের টার্গেট থাকে। R1 মানে হচ্ছে যে সব টিস্যুই ফেলছি, অল্প কিছু হালকা আছে, মাইক্রোস্কোপিক ডিজিজ আছে, অল্প কিছু আছে। আর R2 মানে অনেক কিছু, মানে কি কাটার পরে অনেক কিছু রয়ে গেছে, এটা হচ্ছে R2। আমাদের টার্গেট R0 বা R1, ঠিক আছে? এটা আমাদের টার্গেট থাকে ক্যান্সারের ক্ষেত্রে। সিউডোমিক্সোমা পেরিটোনিয়াম নিয়ে কিছু কথা আমি এখানে বলবো, যেখানে বিউসিল লাইক সাবস্টেন্স দিয়ে ভরা থাকে পেরিটোনিয়াল ক্যাভিটি, এবং এটা দেখা যায় যে অ্যাপেন্ডিক্সে কোনো বিউসিডিয়াস নিওপ্লাজম হয়েছে, তারপরে তারপরে এটা হইতে পারে, হ্যাঁ। ওভারিয়ান ক্যান্সারের পরে এটা হইতে পারে, এবং পেরিটোনিয়ামে ক্যান্সারের পরে এটা হইতে পারে। অ্যাবডোমিনাল ক্যাভিটি এরকম বিউসিডিয়াস সাবস্টেন্স দিয়ে ভরা। ক্লিনিক্যাল ফিচার কি? প্রোগ্রেসিভ অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেট ফুলে যাবে, এই সাবস্টেন্সগুলো যাবে, বায়োল অবস্ট্রাকশন করতে পারে। কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি স্ক্যান করে আমরা বিউসিড ডিপোজিট দেখতে পারি ওভেট্টামের মধ্যে। ওভেট্টাল বায়োপসি ইনভেস্টিগেশন অফ চয়েস। এবং এখানে ম্যানেজমেন্টে আমরা একটা কাজ করি, সেটা ডিবাল্কিং করি, এটাকে সাইটোরিডাকটিভ সার্জারি বলা হয়। ডিবাল্কিং মানে এই যে যত বিউসিডিয়াস সাবস্টেন্স জমছে, সো আমরা এগুলোর জন্য কি করবো? অ্যাপেন্ডিক্টমি তো করবো, তারপরে ওই অ্যাপেন্ডিক্সটা যে ইনভলভ হয়েছে ক্যান্সারে, ওইটা আমি রাইট হেমিকোলেক্টমি করে দিলাম, এবং ফিমেলের ক্ষেত্রে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি এবং বাইলেটারাল সালপিঙ্গোফেরেক্টমি এই করে দিলাম, কারণ ওইখানের ক্যান্সার থেকে এরকম হতে পারে। মানে ওভেনটেক্টমি করতে পারি, তারপরে পেরিটোনিয়ামকে অ্যাবজর্ব করলে ওই জায়গায় কাজ করতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট কথা সিটোম্যাক্সিমা পেরিটোনিয়ামের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে এখানে আরও বেশ কিছু প্রসিজার আছে, যে আমরা হিটেড কেমোথেরাপি দিতে পারি 40 থেকে 41 ডিগ্রি সেন্টিগ্রেড, ভাইটামিন সি এখানে ইউজ করা যেতে পারে, প্যাকলিট্যাক্সেল ড্রাগ ইউজ করা যেতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সব কিছু আলোচনা করে ফেলছি। এখন লাস্টে যে কথাটা একটু বলবো, সেটা হচ্ছে যে অস্টার সেরি রেজিমেন্ট আমরা বললাম, জশপার সেরি রেজিমেন্ট কিভাবে দিব। আচ্ছা, তারপরে আসো ইন্ডিকেশন অফ, আমরা কখন আসলে ল্যাপারোটমি করব, ঠিক আছে? ল্যাপারোটমি কখন করব? ইমার্জেন্সি ল্যাপারোটমি করে ফেলবো কখন? যখন পালস অনেক বেশি বাড়তেছে, মাস সাইজ ইনক্রিজ করতেছে, অ্যাবডোমিনাল পেইন অনেক বাড়তেছে। কখন পারফোরেশন হবে? এই যে ডায়াবেটিসের যাদের আছে, ফেকুলিক যাদের আছে, ইমিউনো কম্প্রোমাইজ যারা, এক্সট্রিমিটিস অফ এজ, পেলভিক অ্যাপেন্ডিসাইটিস, বা হচ্ছে হিস্ট্রি অফ প্রিভিয়াস সার্জারি। কার্সিনোমার টিউমার নিয়ে আমরা অনেক কথা বলছি, আর্জেন্টো ফিনোমাও এটাকে আমরা বলি। 1 সেন্টিমিটার হলে অ্যাপেন্ডিক্টমি করতে পারি, 2 সেন্টিমিটার বেশি হলে রাইট হেমিকোলেক্টমি। সো এরকম বেশ কিছু কথা আছে। রাইট হেমিকোলেক্টমির ইন্ডিকেশন কি? যদি মেজো অ্যাপেন্ডিক্সকে ইনভলভ করে,
তারপরে সিকাল বেসকে ইনভলভ করে, লিম্ফ নোডকে ইনভলভ করে, তাহলে আমি হেমিকোলেক্টমি নর্মালি করি। ম্যাকবার্নি ইনসিশনের মধ্যে গ্রিড আয়রন আছে, মাসল স্প্লিটিং ইনসিশন এটাকে আমরা বলি, মাসল কাটিং ইনসিশন হচ্ছে রাদারফোর্ড মরিসন ইনসিশন। যাদের হচ্ছে রেট্রোসিকাল অ্যাপেন্ডিক্স আছে তাদের ক্ষেত্রে এটা প্রেফারেবল। ওকে, আর ল্যান্স ইনসিশন হচ্ছে মাসল স্প্লিটিং ইনসিশন, যেটা ট্রান্সভার্সলি দেওয়া হয় এবং কারণ এটা স্কিন ক্রিজের বরাবর দেওয়া হয়, আম্বিলিকাসের 2 সেন্টিমিটার নিচে মিড ক্লাভিকুলার লাইন বরাবর। এটাকে রকি ডেভিস ইনসিশন, মডিফাইড ম্যাকবার্নিস ইনসিশন, বিকিনিস ইনসিশন নামেও ডাকা হয়, কারণ গুস কসমেটিক অ্যাপিয়ারেন্স থাকে। ট্রান্সভার্স ক্রিজ ইনসিশন এরা, বেটার এক্সপোজার, ইজিয়ার এক্সটেনশন। সো এই কথাগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, তাহলে আমি কি করি দেখো অ্যাপেন্ডিসেক্টমিতে, সেই কথাটা এখানে বলা হয়েছে। স্কিন ইনসিশন দিব, পরবর্তীতে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসটা এটা সরাইলাম, তারপরে আমি ইন্টারনাল অবলিক মাসেল, ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসেল এগুলো স্প্লিট করা হলো, তারপরে ফ্যাশা ট্রান্সভার্সালিস ডিভাইড করা হলো, পেরিটোনিয়াম পিক করে ইনসিশন দেওয়া হলো, পরবর্তীতে ভিতরে ঢোকা হলো পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, সিকাম আইডেন্টিফাই করলাম, তারপরে টিনিয়াকুলা আইডেন্টিফাই করলাম, ইলিওসিকাল জাংশন দেখলাম, অ্যাপেন্ডিক্সটা আইডেন্টিফাই করলাম, বেসটা ডিটেক্ট করলাম, তারপর হচ্ছে ব্যাবকক্স ফোর্সেপস দিয়ে আমি অ্যাপেন্ডিক্সটা ধরলাম, মেজো অ্যাপেন্ডিক্সটা লাইগেট করলাম, অ্যাপেন্ডিকুলার আর্টারি এবং মেজো অ্যাপেন্ডিক্স এগুলো আমি লাইগেট করছি। তারপর হচ্ছে পালস স্ট্রিং সুচার দিয়ে আমরা হচ্ছে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সের অ্যারাউন্ডে, এটা খুব ইম্পর্টেন্ট, পালস স্ট্রিং যে সুচার এটা দিয়ে মেইনলি আমি কি করছি, আমি বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সে বাঁধছি, খুব শক্ত করে বাঁধছি পালস স্ট্রিং সুচার দিয়ে, ঠিক আছে। বা এটা মেইনলি ভিক্রিল টাইপের এক ধরনের সুচার, সেটা দিয়ে আমি বাঁধছি, অনেক বেশি বাঁধার কারণে বেসটা হচ্ছে পরবর্তীতে আমরা কি করছি, আর্টারি ফোর্সেস দিয়ে ক্রাশ করে ট্রান্সফিক্স করছি ভিক্রিল সুচার দিয়ে এটা, তারপর হচ্ছে পরবর্তীতে ডিস্টাল টু দ্য সুচার আমরা একটু কেটে দিছি কিছু স্টাম্প রেখে, রাইট, অর্থাৎ এতটুকু রেখে পরবর্তীতে উপরে এতটুকু কেটে দিছি, এবং আমরা পার্সিং সুচারটা টাইটেন করছি যাতে স্টাম্পটা বাড়ি করা যায়, মানে ভিতরে পরবর্তীতে উই রিজনটা তো ভিতরে রেখে আসছি। তো এই কয়েকটা কথা আমরা জানলাম। অ্যাপেন্ডিক্টমি উন্ড ইনফেকশন হইতে পারে, ইন্টারঅ্যাবডোমিনাল অ্যাবসেস হইতে পারে, তারপরে প্যারালাইটিক আইলিয়াসও হইতে পারে, ভেনাস আর পোর্টাল পাইমিয়া হইতে পারে, ফিকাল ফিস্টুলাও হইতে পারে যদি অ্যাপেন্ডিকুলার স্টাম্পের থেকে লিকেজ হয়, বা হচ্ছে স্টাম্প অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে। সো